আসসালামু আলাইকুম। সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফ্রি ক্লাসে। একদম এট দি 11th আওয়ার, অর্থাৎ ভর্তি পরীক্ষার আর কতদিন বাকি? ৩ থেকে ৪ দিন। নেক্সট শুক্রবার যদি হয়। সেজন্যই বললাম এট দি 11th আওয়ারে আমাদের আ আজকের সাধারণ জ্ঞানের লাস্ট ক্লাস। এই ফ্রি ক্লাস সম্প্রচারিত হচ্ছে। আমি তোমাদেরকে ১ম এ যে বিষয়টি বলব সেটি হচ্ছে যে ক্লাসটিকে একটু শেয়ার করে দাও এবং আজকের যে ৫০ টি প্রশ্ন আমরা সাজিয়েছি খুবই সম্ভাব্য প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসার মতো। তো প্রথমত আমি বলব আজকের যে প্রশ্নগুলো আমি দেখাবো, এই প্রশ্নগুলো খুব ভালোমতো মাথায় রাখতে হবে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড একটা কি বলে প্রশ্নের মডেলে আজকের ফ্রি ক্লাসটি করাবো। সুতরাং ক্লাসটিতে খুবই মনোযোগী থাকতে হবে, মনোযোগী হয়ে থাকতে হবে। আর হলো যে খুবই আ পারলে হচ্ছে নোটটা লিখে রাখতে হবে আরকি সাথে, সাথেই। এটা তোমাদের জন্য ভালো হবে। আমাকে অনেকে জানাচ্ছ যে আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ২ দিন বাকি পরীক্ষার। একদমই এট দি 11th আওয়ার। ২ দিন বাকি। সুতরাং খুবই আ আমার মনে হয় যে এতদিন যা পড়েছো, এই সময় এসে মনে হতে পারে যে মাথায় নেই, মাথায় আছে। দেখবে যে পরীক্ষা যখন তুমি বসবা, ঠিকই তোমার পরীক্ষা মানে ভালোই হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ হয়তো তোমাদেরকে সেদিন একটা ভালো কি বলে ফলাফল দেবেন। আমাদের মধ্যে ওই শক্তিটা সঞ্চারণ করবেন উনি। কর্তার কাছে এইজন্য দোয়া করো, দোয়া চাও এবং হচ্ছে যে যেন তোমাদের পরীক্ষা ভালো হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে সুস্থ থাকতে হবে। আমার মনে হয় যে সবাই এতদিন যা প্রিপারেশন নিয়েছো, এই প্রিপারেশনের আ কি বলে এটারে? এই প্রিপারেশনের হচ্ছে যে রিভিশন এটা দিতে পেরেছো। আর যদি একান্তই নাও দিয়ে ফেলতে পারো এতক্ষণে, দ্রুত রিভিশনটা শেষ করে ফেলে ১ দিন আগেই বা ২ দিন আগে রিল্যাক্স থাকো। যে তোমার পড়াশোনা মোটামুটি শেষ, তুমি যেন রিল্যাক্স থাকতে পারো। শেষের সময়ে এসে যেন ২ দিন একদম রিল্যাক্স থাকো। ১১ টার মধ্যেই ঘুমিয়ে যাও। তাহলে যেটা হবে যে মানসিকভাবে তুমি সুস্থ থাকবা। সেটা হলে পরীক্ষা খুবই ভালো হবে আশা করি। তো আজকের সাধারণ জ্ঞানের ওয়ান শট ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যেটি বলছি সেটি হচ্ছে ক্লাসটি ছড়িয়ে যদি দাও, তাহলে হচ্ছে আরো যারা তোমাদের মতো পরীক্ষার্থী আছে, তারাও ফ্রি ক্লাসটি হচ্ছে দেখতে পাবে। তো আমরা ১ম ক্লাসটি দিয়েই ১ম যে প্রশ্নটা, সেটি একটু দেখার ট্রাই করি। আমি নরমালি বলেছিলাম যে অ্যা ইন্টারিম গভর্নমেন্ট অথবা জুলাই বিপ্লব থেকে খুব বেশি প্রশ্ন হয়তো থাকবে না, নাও থাকতে পারে। তারপরেও যে প্রশ্নগুলো আসলে যদি আসে ওখান থেকে, খুবই হাতে গোনা কিছু প্রশ্ন আসবে। যেমন ৩ জন শহীদের কথা আমরা জানি। যেমন ৩ জন শহীদের মানে বিষয়ে জানতেই হবে। কে, কে? যেমন আবু সাইদ, ১ম যে শহীদ আবু সাইদ জুলাই বিপ্লবের। সে ১৬ জুলাই ২০২৪ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে মারা যান এবং তিনিই ১ম শহীদ। এইজন্য ওই দিনটাকে বলা হয় জুলাই শহীদ দিবস। আর ৫ আগস্ট যেটিকে বলা হয় ৩৬ জুলাই। এই যে আমরা প্রশ্ন করেছি, ৩৬ জুলাই বলতে আসলে ৫ আগস্টকে বলা হয়। কারণ এই ৫ আগস্ট যে পতিত সরকার ছিল তার পতন ঘটে শেখ হাসিনা সরকারের এবং ৫ আগস্টকে বলা হয় হচ্ছে যে ৩৬ জুলাই এবং ওই ৫ আগস্টকে আমরা আসলে ৫ আগস্টকে বলা হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস। এটা ইম্পোর্টেন্ট মানে খুবই বেসিক তথ্যগুলো জানতেই হবে। ৫ আগস্ট এটা হলো যে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবস এটি অভ্যুত্থান দিবস, অভ্যুত্থান দিবস এটাকে মাথায় রাখতে হবে। আর যেহেতু ২০২৪ এর আ ১৬ জুলাই আবু সাঈদ ১ম শহীদ হন। এইজন্য ১৬ জুলাইকে বলা হয় ১৬ জুলাইকে বলা হয় হচ্ছে জুলাইকে বলা হয় কি বলা হয় বলো তো? ১৬ জুলাইকে বলা হয় হচ্ছে যে জুলাই শহীদ দিবস। কারণ এর মানে তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে। তার মানে যে ভাইয়া বিভিন্ন দিনে তো বিভিন্ন জন মারা গেছে। অনেকেই তো শহীদ হয়েছে বিভিন্ন দিনে। তাহলে ১৬ জুলাইকে কেন বলা হলো? কারণ ১৬ জুলাই ১ম শহীদ হন আবু সাঈদ। সঙ্গত কারণে এই দিনটাকে উপলক্ষ করেই আ ইন্টারিম গভর্নমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ জুলাই, জুলাই কি? জুলাই শহীদ দিবস।
তাহলে এই ২ টা তারিখ, শহীদ দিবস, এই ২ টা বিষয়কে আসলে বেশি, বেশি মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো যে আমি বললাম কি ৩৬ জুলাইকে বলা হয় ৫ আগস্ট। এবং এইখান থেকে ২-১ টা জিনিস আমরা হচ্ছে যদি মাথায় রাখি, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার, সরকার গঠন করেছিল আসলে অন্তর্বর্তী সরকার। মানে আমি খুবই বেসিক তথ্য কয়েকটার কথা বলতেছি। মানে জুলাই থেকে হাজার, হাজার তথ্য মাথায় রাখতে হবে এরকম না। খুবই গুরুত্বপূর্ণ যে তথ্য, সেই তথ্যগুলো যদি আমরা মাথায় রাখি, মানে খুবই যে তথ্যগুলো না জানলেই নয়, সেই তথ্যগুলো আমাদের একটু মনে রাখা উচিত। কারণ ওখান থেকে হয়তো একটা প্রশ্ন যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে কি হবে? আমি মনে করি যে এখান থেকে প্রশ্ন এবার হবে না। কিন্তু যদি হয়ও, খুবই ইম্পোর্টেন্ট তথ্য থেকে ২-১ টা প্রশ্ন, একটা প্রশ্ন হয়তো থাকতে পারে। তো সেটি কি যেমন অন্তর্বর্তী সরকার গঠন হয়। অন্তর্বর্তী সরকার গঠন, গঠন হয় ৫ আগস্ট। তোমরা জানো সবাই ৫ আগস্ট। এটাকে মাথায় রাখতে হবে। গঠন হয় ৫ আগস্ট। আর শপথ নেয়, এই অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। শপথ নেয় আসলে ৮ আগস্ট। ঠিক আছে? ৮ আগস্ট ২০২৪। এগুলো কিন্তু সব ২০২৪ এর ঘটনা। এগুলো কিন্তু সবগুলো ২০২৪ এর ঘটনা। আরেকটি ব্যাপার হচ্ছে অন্তর্বর্তী সরকারের কমিশন কিন্তু মানে মানে বিভিন্ন কমিশন, মোট কমিশন এভাবে দেখবা, মোট কমিশন হচ্ছে ১১ টি। ভালো করে বুঝো ভাই। মোট কমিশন ১ম এ দেখবা ১১ টি। ঠিক আছে? মোট কমিশন ১ম এ দেখবা যে হচ্ছে যে আ ১১ টি, যদি অপশনালিটি না থাকে তাহলে হবে কয়টি? ১৩ টি। তাহলে হচ্ছে ১৩ টি, এটা হচ্ছে পরে, আর এটার গুরুত্ব আগে। এটার গুরুত্ব হচ্ছে আগে। ঠিক আছে? মোট কমিশনের কথা। যদি কমিশন বলে যে যেমন হচ্ছে যে আ পুলিশ সংস্কার কমিশন, তারপরে হলো যে আম কি বলে এটারে হচ্ছে বলা হয় আ এটারে কি বলা হয়? সিভিল সার্ভিস সংস্কার কমিশন, তারপরে ছিল হলো যে দুর্নীতি দমন কমিশন। ঠিক আছে? এরকম যে কমিশনগুলো আছে, এই কমিশনগুলো বেসিক্যালি ১১ টি। কিন্তু ১১ টা যদি অপশনে না থাকে আমরা ১৩ টিকে দাগাবো। আমার কথা, আমার মনে হয় যে এই জিনিসটা হচ্ছে তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা একটু কমেন্টে জানাও তো যে হচ্ছে মানে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এবং তোমাদের যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে জুলাই আগস্টের যে গ্রাফিতি গুলো দেয়ালে, দেয়ালে আঁকা হয়েছে। জুলাই ২৪ এ হয়েছে। এটা ২৫ মানে? ২৪ না। মানে ২৪ এর ২৪ এর মানে জুলাইয়ে তো হচ্ছে যে সরকার পড়ে গেল। তাই না? মানে ৫ আগস্টে তো সরকার পড়ল। ২৫ কেন হবে? মোট কমিশন ১১ টি, কিন্তু হচ্ছে যে ১১ টি অপশনে না থাকলে আমরা ১৩ টি দেখাবো। আর দুদক মানে আমি বললাম যে যেমন দুদক সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, তারপরে হচ্ছে যে এভাবে হলো যে গণমাধ্যম সংস্কার কমিশন। এরকম করে, করে ১১ টা কমিশন, ১১ টা অপশনে না থাকলে আমরা ১৩ টা কমিশন যখন দেখব দেখাবো। কিন্তু কোন, কোন কমিশন কি এত কিছু পড়তে হবে না। আমি বলছি খুবই বেসিক তথ্যগুলো আমাদের জানা বেশি জরুরি। আমি যে প্রশ্নটি তোমাদেরকে করতে যাচ্ছি সেটি হলো যে বেসিক্যালি বেসিক্যালি এ আমি বলেছি যে এগুলো বোধহয় আর আসবে না মনে হয় না, আসবে না। কিন্তু খুবই বেসিক তথ্য কয়েকটা, সেটা আমি এই একটা প্রশ্নের আশেপাশে জুলাই সম্বন্ধে কয়েকটা তথ্য দিচ্ছি। সব তথ্য মাথায় নিতে হবে না, এটা আমি আগেই বলেছি। যে জুলাইয়ের কিছুই আসবে না। কিন্তু যদি আসে তাহলে ৩, ৪ টা ৫ টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আসলে ওখান থেকেই আসবে, না আসলে আসবে না। ঠিক আছে? আরেকটি বিষয় তুমি দেখো যে তোমরা আমি মুখেই বলে দিচ্ছি। সেটি হচ্ছে জুলাইয়ের যে গ্রাফিতি গুলো ছিল, সেগুলো নিয়ে একটা বই করা হয়েছে। তার নাম হলো 'দ্য আর্ট অফ ট্রাম্প'। 'দ্য আর্ট অফ ট্রাম্প' এটা তোমরা সবাই জানো। 'দ্য আর্ট অফ' TRIUMP ট্রাম্প মানে বিজয়ের হচ্ছে শিল্প এরকম। ঠিক আছে? 'দ্য আর্ট অফ ট্রাম্প'। এগুলো হলো যে ওই যে গ্রাফিতি গুলোর যে চিত্র বিভিন্ন দেয়ালে, দেয়ালে সেটি নিয়ে একটা বই করা হয়েছিল। তো আমার মনে হয় যে মোট কমিশন ১১ টা, না থাকলে ১৩ টা। আর ১১ টা অপশনে না থাকলে ১৩ টা। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৬ জুলাই জুলাই শহীদ দিবস। আর অন্তর্বর্তী সরকার গঠন করেছিল ৫ আগস্ট ২০২৪। শপথ নিয়েছিল ৮ আগস্ট ২০২৪। এই হলো ১ম প্রশ্নটি। এর পরের প্রশ্নটি আমরা দেখার ট্রাই করি। ৮ জুলাই নিয়ে কোনো প্রশ্ন আমি রাখি নাই। একদম বেসিক যে তথ্যগুলো সেটা রেখেছি। আরেকটা ব্যাপার হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে ১০ জন নারী শহীদ ছিলেন। ১০ জন মেয়ে মানে নারী মারা যান, সেটা একটু মাথায় রেখো যে কতজন নারী শহীদ ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে? ১০ জন। ৫, ১০ জন নারী শহীদ ছিলেন। আর আবু সাঈদ, মীর মুগ্ধ আর হচ্ছে যে ওই যে ওয়াসিম, যিনি চট্টগ্রামে মারা গেছেন। এই ৪ জন সম্বন্ধে জাস্ট এতটুকু বেসিক ধারণা থাকলে আমার মনে হয় যে আর বেশি কিছু জুলাই সম্বন্ধে জানতে হবে না। আরেকটা প্রশ্ন, জুলাইয়ের আরেকটা প্রশ্ন আছে, পরে আমি এড করেছি সেটা একবার দেখাবো। তার মধ্য দিয়ে জুলাইয়ের প্রশ্ন আর পড়তে হবে না। আচ্ছা, আজকের ক্লাসটি সাম্প্রতিক, এটি যেমন ঠিক একই সঙ্গে কিছু
ইম্পোর্টেন্ট তথ্য যেগুলো বারবার ফ্রিকোয়েন্টলি চলে আসে এবং তোমাদের হচ্ছে কনফিউশন তৈরি হয় সেগুলো আমি রেখেছি। এখানে দেখো যে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ রাইট একজন হচ্ছে রুমানা ইসলাম সে লিখেছে। তোমরা বলো তো ইন্দো চীনের অন্তর্ভুক্ত নয় কোন দেশটি? এটা দেখি কমেন্টে উত্তর দিতে পারো কিনা। দেখি কে কি উত্তর করতে পারো। দেখি একজন উত্তর করেছে, আমি বলছি না কিন্তু উত্তর করেছে ফারহানা ইসলাম, উপমা এবং ফারজানা ইসলাম, মনিরা মনি, সাইদা ইসলাম মিম। ভাইয়া কোশ্চিন কত পার্সেন্ট রিপিট হয় প্রিভিয়াস কোশ্চিন থেকে? আরে ভাই এইটা তো আমি হাজারবার বলছি, আবার বলে কত পার্সেন্ট? আমি বলছি সব রিপিটেশনই হবে। মানে এটা তো হচ্ছে যে বিভিন্ন সময়ে রিপিট হয়। মানে আমি প্রথমেই বলছি যে নার্সিং ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আসে কই থেকে আসে? আমি বলছি যে বিগত ১০ বছরের নার্সিং মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন, নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেন আর বিগত ৫ টা বা ১০ টা বিসিএস এর কোশ্চেন দেখো এবং হচ্ছে আমি বারবার আমার স্টুডেন্টদেরকে বলেছি যে আমাদের এই যে ২৩, ২৪, ২৫ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখো, দেখবা যে অনেক কিছুই কমপ্লিট হয়ে যাবে। এটা পড়লেই কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। সেটা আমি আগেই ক্লাসে বলেছি। আর অবশ্যই বিগত প্রশ্ন পড়তে হবে। আচ্ছা, এটাকে আমরা মনে রাখবো এই ইন্দোচীনটা কাকে বলে? ইন্দোচীনকে আমরা বলি ভি কলা দিয়ে মনে রাখি। ভি কলা। এটা যারা জানো না বা যারা জানো তারা একটু চুপ থাকো। আর যারা জানো না তারা দেখো। ভিতে আমরা বারবার বলি ভিয়েতনাম। ইন্দোচীন মানে হলো ভিতে ভিয়েতনাম। ভালো করে দেখো এভাবে আমরা ট্রিকটা মনে রাখি। কতে হচ্ছে কম্বোডিয়া। কতে কি? কতে হলো কম্বোডিয়া। কম্বোডিয়া। ঠিক আছে? কতে কম্বোডিয়া আর লাতে হচ্ছে লাওস। আর লাতে হচ্ছে লাওস। এই তিনটাকে বলা হয় ভিকলা। মানে কি? দেখো ভিকলা হচ্ছে মনে রাখার একটা মানে একটা ট্রিক। ভিকলা। ভিতে ভিয়েতনাম, কতে কম্বোডিয়া, লাতে লাওস। এই তিনটাকে বলা হয় ইন্দোচীন। তাহলে এখানে ইন্দোচীনের মধ্যে এই তিনটার মধ্যে নাই জাপান। তাহলে উত্তর হবে জাপান। তাহলে বাকি তিনটা কিন্তু আছে আর উত্তর হবে জাপান। এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা চলে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমি যা পড়াইছি আমার ক্লাসের অন্তর্ভুক্ত এই প্রশ্নগুলো ছিল। বাট আমি মনে করেছি এগুলো আলাদাভাবে ইম্পোর্টেন্ট। হয়তো পরীক্ষায় প্রশ্ন যিনি করবেন তিনি এই প্রশ্নগুলোকে মাথায় রেখেও করতে পারেন। সো এইজন্য আজকের প্রশ্নগুলো হচ্ছে আমরা দেখব যেন কনফিউশন তৈরি না হয়। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমরা যদি এরপরে দেখি সেটি কি দেখো তো? আচ্ছা, এই ভিকোলার সাথে আমি ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস এটাকে বলা হয় ইন্দোচীন। বাট আমরা এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেল যদি আসে, গোল্ডেন ট্রায়াঙ্গেল কি? সেটি আসলে অনেকে মানে খুব কনফিউজড হয়ে যেতে পারো। গোল্ডেন ট্রায়াঙ্গেল দেখো, গোল্ডেন ট্রায়াঙ্গেল বলতে একটা ব্যাপার আসে কিন্তু এটা একটু দেখো তো। গোল্ডেন ট্রায়াঙ্গেল এটা কিন্তু ভুল করতে পারো তোমরা। ট্রায়াঙ্গেল, গোল্ডেন ট্রায়াঙ্গেলটাকে তোমরা হচ্ছে যে এভাবে মনে রাখতে পারো। গোল্ডেন ট্রায়াঙ্গেল আমরা বলি যে গোল্ডেন ট্রায়াঙ্গেল সেটা কিভাবে মনে রাখি আমরা? ট্রায়াঙ্গেলে লাথি মার। ট্রায়াঙ্গেলে লাথি মার। ঠিক আছে? ট্রায়াঙ্গেলে লাথি মার। ট্রায়াঙ্গেলে লাথি মার দিয়ে যদি আমরা মনে রাখি, ট্রায়াঙ্গেলে লাথি মার। তাহলে এখান থেকে আমরা একটা খুব মানে ভালো ট্রিক একটা মনে রাখি এবং এই দেশগুলোর নাম আমরা হচ্ছে সহজে মাথায় রাখতে পারবো। কি? এই লাতে কিন্তু লাওস। দেখো গোল্ডেন ট্রায়াঙ্গেলের লাতে হচ্ছে লাওস। লাতে হলো যে লাওস, তারপরে থতে হচ্ছে থাইল্যান্ড। থ এই যে থর হ্রস্বইকার আছে বাট এটা দিয়ে আমরা মনে রাখবো থাইল্যান্ড। কি মনে রাখবো ভাইয়া? থাইল্যান্ড। কি মনে রাখবো? থাইল্যান্ড। আর মাতে মায়ানমার মনে রাখবো। কি মনে রাখবো? মায়ানমার। তাহলে এই যে আমরা কয়েকটা জিনিস দেখো এই দেশগুলো কিন্তু খুবই কাছাকাছি। এই দেশগুলো কিন্তু খুবই কাছাকাছি। পরীক্ষা আসতে পারে গোল্ডেন ট্রায়াঙ্গেল কাকে বলে? তো এই জিনিসগুলো মানে এগুলো কিন্তু খুব বেশি পরীক্ষায় রিপিট হয়। এইজন্য আবার পোলাপাইনরা এটাতে খুবই মানে ভুলবশত হচ্ছে আবেগবশত অন্য কিছু উত্তর করে ফেলে, জানা জিনিস ভুল করে ফেলে। তাহলে আমি বলছি কি গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে লাথি মার দিয়ে যদি আমরা মনে রাখি, লাতে লাওস, আর থতে থাইল্যান্ড, আর মাতে হচ্ছে মায়ানমার। কেন আমি এই জিনিসটা দেখালাম? একটা মিল রেখে তোমাদের বলতে চাই। দেখো এই যে ভিকোলা মানে ইন্দোচীনের সাথে ওই গোল্ডেন ট্রায়াঙ্গেল কিন্তু অনেকে মিলিয়ে ফেলবে। কারণ পড়ে যাবে ইন্দোচীন, দাগাবে গিয়ে গোল্ডেন ট্রায়াঙ্গেল, অথবা গোল্ডেন ট্রায়াঙ্গেলের যে দেশগুলো থাকবে ওইটার সাথে এই ইন্দোচীনকে গুলিয়ে ফেলবে। এইজন্য একটু ক্লিয়ার থাকবা যে ইন্দোচীন হলো ভিকোলা দিয়ে মনে রাখবো ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস। আর গোল্ডেন ট্রায়াঙ্গেলে আমরা মনে রাখবো ট্রায়াঙ্গেলে লাথিমার, লাতে লাওস, থাইল্যান্ড, মায়ানমার। আমার মনে হয় যে এখানে
এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হওয়ার কথা। আমরা এর সাথে করে আরেকটা জিনিস দেখতে চাই, সেটি হচ্ছে যে আমরা তো গোল্ডেন ট্রায়াঙ্গেল পড়লাম, তাই না? তোমরা বলো তো যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পরীক্ষায় আসতে পারে যে ইন্দোচীনভুক্ত দেশ। আমরা কিন্তু পড়লাম কি ইন্দোচীনের দেশ। এবার পরীক্ষায় আসতে পারে দূরপ্রাচ্যের দেশগুলো কি কেউ বলতে পারবা? দূরপ্রাচ্যের দেশগুলো কোনগুলো? দূরপ্রাচ্যের দেশ। শোনো, দূরপ্রাচ্যের দেশ থেকেও প্রশ্ন হয়ে যায়। সো দূরপ্রাচ্যের দেশ যদি পরীক্ষায় আসে ভাই, দূরপ্রাচ্যের দেশ, দূরপ্রাচ্য আর ইন্দোচীন গুলিয়ে ফেলো না ভাইয়া। এখানে কিন্তু প্রশ্ন হতে পারে দূরপ্রাচ্যের দেশগুলো কোনগুলো। দূরপ্রাচ্যের দেশ যদি পরীক্ষা আসে, প্রথমে তুমি হচ্ছে দেখবা যে দূরপ্রাচ্যের দেশগুলো হলো, প্রথমে হচ্ছে দেখো যে হচ্ছে চীন, চীন। ২ নম্বরে হলো যে উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া। তারপরে দেখো হলো যে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এগুলো কিন্তু পরীক্ষা আসে যে নিচের কোনটি দূরপ্রাচ্যের দেশ নয়। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং আমি বলেছি কি চীন। ৩ নম্বরে হলো জাপান। ৩ নম্বরে কি? জাপান, জাপান। ৪ নম্বরে হচ্ছে তাইওয়ান। ৪ নম্বরে কি? তাইওয়ান। ৪ নম্বরে কি? তাইওয়ান। আমরা কি পড়লাম? চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। তারপরে হচ্ছে আমরা পড়লাম কি চীন প্রথমে পড়লাম, তারপর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান। আরেকটি দেশ বলো তো কি? দেখি কেউ বলতে পারে কিনা। আরেকটি দেশের নাম কি বলো? আমি বলেছি দূরপ্রাচ্যের দেশ কোনগুলো? দূরপ্রাচ্য, দূরপ্রাচ্যের দেশ কোনগুলো? দেখি আরেকজন কমেন্টে কেউ জানাতে পারে কিনা আরেকটি দেশের নাম কি? তিব্বতের রাজধানী একজন বলেছে ভাইয়া লাসা। এটি হচ্ছে যে নিষিদ্ধ, নিষিদ্ধ রাজধানী, তাই না? বিশ্বের একবারে সবথেকে নিষিদ্ধ রাজধানীর যদি কথা বলি, সেটি হচ্ছে যে তোমার হলো যে লাসা। ওকে, ফাইন। দেখি আর নাম বলতে পারে কিনা পোলাপাইন। একজন বলেছে কি সেটা? মঙ্গোলিয়ার কথা একজন বলেছে, আর একজন ফিলিপাইনের কথা বলেছে। আসলে তোমরা বলো তো যে এখানে মঙ্গোলিয়া হবে নাকি ফিলিপাইন হবে, বলো বলো। দেখি কে কে উত্তর করতে পারে, কে কে বলতে পারে এটা। মঙ্গোলিয়া হবে নাকি ফিলিপাইন হবে? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে দূরপ্রাচ্যের দেশ কোনটি অথবা দূরপ্রাচ্যের দেশ নয় কোনটি, এইভাবে প্রশ্ন আসতে পারে। আর একটা পড়েছে আমরা ইন্দোচীনভুক্ত দেশ কোনটি, তাই না? এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, দূরপ্রাচ্যের দেশ কোনগুলো? দেখি যে কোনটা আমরা হচ্ছে মিসিং করেছি, দেখি পোলাপেন তোমরা হচ্ছে উত্তর দিতে পারো কিনা। কে উত্তর করতে পারো দেখি। দ্রুত কমেন্টে জানাও। ভুল করে যে ফিলিপাইন লিখেছো সেটা কিন্তু হবে না ভাই, বুঝছো? এটা দেখো মঙ্গোলিয়া, এটা হচ্ছে মঙ্গোলিয়া হবে, কিন্তু ফিলিপাইন হবে না, মঙ্গোলিয়া হবে। তাহলে এই ৫টা দেশকে বলা হয় কি? বলা হয় দূরপ্রাচ্যের দেশ। তার মধ্যে তাইওয়ান কিন্তু, এই তাইওয়ান কিন্তু এখনো স্বাধীন নয়। এই তাইওয়ান কিন্তু কি নয়? স্বাধীন দেশ নয়। এটি কিন্তু স্বাধীন রাষ্ট্র নয়। তাইওয়ান কি নয়? স্বাধীন রাষ্ট্র নয়। তাইওয়ান হচ্ছে স্বাধীন রাষ্ট্র নয়। ঠিক আছে, তাহলে আমরা এইটা দেশ বললে আমরা বলতেই পারি, কিন্তু রাষ্ট্র বলতে পারি না। কি সেটা? চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, মঙ্গোলিয়া। এই ৫টাকে বলা হয় দূরপ্রাচ্যের দেশ। আর আমরা ট্রায়াঙ্গেলে লাথিমার দিয়ে মনে রেখেছি এবং ভিগোলা দিয়ে আমরা যা মনে রেখেছি, আমার মনে হয় যে তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, মঙ্গোলিয়া লিখেছি না? এই মঙ্গোলিয়ার রাজধানীকে বলা হয় উলান বাটর। কি বলা হয়? উলান বাটর বলা হয়, উলান বাটর বলা হয়। মঙ্গোলিয়ার রাজধানীকে বলা হয় উলান বাটর। কি বলা হয়? উলান বাটর। তাহলে এইটা মনে রেখো। এবং এই মঙ্গোলিয়ায় একটা মরুভূমি আছে যার নাম হলো গোবি মরুভূমি। কি নাম? নাম হচ্ছে যে গোবি মরুভূমি। কি নাম বলো তো? গোবি মরুভূমি। আচ্ছা, নিষিদ্ধ দেশ হচ্ছে যে অনেকে বলছো যে আহ, জাপান হবে না। হ্যাঁ, জাপান তো আমি লিখছি। এই যে জাপান, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান এবং হচ্ছে মঙ্গোলিয়া। আমার কথা বুঝতে পারছো? এতটুকু কমপ্লিট কিনা আমাকে একটু জানাও। খুবই ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা দেখার ট্রাই করবো আজকের ক্লাসে। খুবই ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা আজকে দেখার ট্রাই করব। তারপরে হচ্ছে যে আমরা মানে
খুব মানে হিজিবিজি তথ্যগুলো হচ্ছে আমরা পড়ব না। এখানে ৬ টা, এখানে ৬ টা। আমি ভুলে ৫ টা লিখেছি। ২ আচ্ছা এটা আমি ঠিক করে দিচ্ছি। এটা হলো ১, এটা হলো ২, ৩, ৪ তারপরে হলো ৫, ৬। আমি বলেছি মঙ্গোলিয়ায় আছে গোবি মরুভূমি। কি আছে? গোবি মরুভূমি আছে এবং মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটর। এটি পরীক্ষায় আসে। দক্ষিণ কোরিয়ায় আরেকটা জিনিস আছে। এই জিনিসটা একটু মাথায় রাখার ট্রাই করো তো। দক্ষিণ কোরিয়ায়। দেখো এই যে দক্ষিণ কোরিয়া আছে না? এই যে দক্ষিণ কোরিয়া, এইখানে হলো যে বিশ্ব ওয়ার্ল্ড ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর। কি এখানে আছে? ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড ভ্যাকসিন VAC ভ্যাক্স দিয়ে ডাবল CINE নাকি ভ্যাকসিন বানানটা? ভ্যাকসিন ইনস্টিটিউট ইনস্টিটিউট ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর। সদর দপ্তর হলো সদর দপ্তর হলো সিউল। এটা হলো যে সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী। সিউলে কোথায় আছে এটা? সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী। এটা এই ভ্যাকসিন ইনস্টিটিউটটা দেখো যে ওয়ার্ল্ড ভ্যাকসিন ইনস্টিটিউট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ভ্যাকসিন ইনস্টিটিউট ওয়ার্ল্ড ভ্যাকসিন ইনস্টিটিউট তোমাদের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ওয়ার্ল্ড ভ্যাকসিন ইনস্টিটিউট। এটি পরীক্ষায় কিন্তু চলে আসে। তাহলে কি বলছি? WORLD ওয়ার্ল্ড ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর হচ্ছে সিউলে। এই সিউলটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার। এই এই সিউলটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী। দক্ষিণ কোরিয়ার রাজধানী কি? সিউল। এবং এই সিউলে যেটি আছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড ভ্যাকসিন ইনস্টিটিউট। কারণ তোমরা তো ভ্যাকসিনের সাথে তোমাদের পড়াশোনার একটা মানে অঙ্গাঅঙ্গিভাবে একটা ব্যাপার জড়িয়ে আছে। সো ভ্যাকসিন ইনস্টিটিউটটা সম্বন্ধে হচ্ছে ভালো ধারণা রাখতে হবে। ওকে, হ্যাঁ, একজন বলছে যে মুদ্রা হচ্ছে তুঘরিক, রাইট। এটা ভালো কথা বলছে যে আ কি সেটা? সেটা হলো যে মঙ্গোলিয়ার মুদ্রার নাম হচ্ছে তুঘরিক। এটাও মাথায় রাখা ভালো যে যদি পরীক্ষায় আসে তাহলে হচ্ছে যে তোমরা দাগাতে পারবা। তুঘরিক হচ্ছে মঙ্গোলিয়ার কি? মঙ্গোলিয়ার হচ্ছে যে জান্নাতুল ফেরদৌস ১,০০০ কি লিখছে যে সে লিখছে যে হাজার, হাজার পার্সেন্ট ভুল। কি ভুল হয়েছে একটু আমাকে যদি কমেন্টে জানাও, তাহলে হচ্ছে যে আমি তোমাকে সেটার উত্তর আমি দিব। আচ্ছা, তাহলে আমরা এর পরের প্রশ্নে আমরা চলে যাই। আমার মনে হয় যে এই জায়গায় তোমাদের হচ্ছে প্রশ্ন মানে ক্লিয়ার হয়েছে সবকিছু, তাই তো? এই জায়গাটা তো ক্লিয়ার হয়েছে, তাই না? এখানে কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাও। এই জায়গাটাতে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাও। কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কমপ্লিট হয়ে গেছে সবার। আচ্ছা এই পরের প্রশ্নটার উত্তর করো তো দেখি। রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কি বলা হয়? দেখি কি উত্তর করো সবাই। বলো। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কি বলা হয়? এটির উত্তর দেখি কে কে পারে। অনেকে তোমরা অনেকেই বলছো যে ভাইয়া ফিলিপাইন কেন বাদ গেল? শোনো, বেসিক্যালি দূরপ্রাচ্য যদি আসলে চিন্তা করা হয়, দূরপ্রাচ্য কিন্তু ৬ টি দেশকেই বলে। বাট ফিলিপাইনকে হচ্ছে যে এক্সটেনশন হিসাবে ধরে। কোনো বইতে দেখবা যে ফিলিপাইনকে সংযুক্ত করা হয়েছে। কোনো বইয়ে কিন্তু ফিলিপাইনকে সংযুক্ত করা হয় নাই। সো এটা নিয়ে যদি তোমরা প্রশ্ন করো যে ভাইয়া ফিলিপাইন হবে কিনা? হ্যাঁ, ফিলিপাইনকে নেয়া যায় বাট এক্সটেনশন হিসেবে। বেসিক্যালি দূরপ্রাচ্যের যে দেশগুলো সেটার কিন্তু একদম নিচের দিকে কিন্তু হচ্ছে ফিলিপাইন পড়ে গেছে। সো যদি ফিলিপাইন মনে হয় তাহলে তুমি হচ্ছে এড করে নিতে পারো এখানে। কিন্তু ফিলিপাইনের উপরে হচ্ছে এই কয়েকটার গুরুত্ব আছে। ফিলিপাইন নাও, সাথে নাও। অনেকে বলছে ভাই ফিলিপাইন কেন হবে না?
ফিলিপাইন হবে না তো তা না, এটা হচ্ছে একবার এক্সটেনশনে পড়ে গেছে। তো যার কারণে হচ্ছে যে আমি এটাকে লেখাইনি। বেসিক্যালি এই ৬ টাকেই মানে একদম পিওর হচ্ছে যে কি বলে, এই ৬ টা হচ্ছে একদম পিওর হচ্ছে যে দূরপ্রাচ্যের দেশ। তবে ৭ নম্বরকে অনেক বইয়ে ফিলিপাইনকে সংযুক্ত করে, অনেকে করে নেয়। বুঝতে পারছো? তো এটা নিয়ে বোধহয় তোমাদের মধ্যে লাগছে যে না ভাইয়া আমরা তো ফিলিপাইন পড়ছি, এটা আবার হবে কিনা? আচ্ছা সংযুক্ত করে নাও, সমস্যা নেই। ফিলিপাইনটাকেও সংযুক্ত করে নাও। কিন্তু ফিলিপাইনের থেকে এই যে এই কয়েকটার গুরুত্ব হচ্ছে বেশি। আমরা তো বুঝতে পারছো? ওকে, তাহলে আমি যেটি বলছি যে এই প্রশ্নটার উত্তর দেখি কে করতে পারে। এইটার উত্তর করো তো দেখি। কে উত্তর করতে পারো এটার? আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস যেটি বলছিলাম সেটি হলো যে ওই যে ওয়ার্ল্ড ভ্যাকসিন ইনস্টিটিউট, এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত। সো এটা মাথায় রেখো। আচ্ছা, রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে বলা হয়, এটা বলা হয় হচ্ছে অধ্যাদেশ। খুবই ইম্পর্টেন্ট। অধ্যাদেশ একমাত্র রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। কি করতে পারে? অধ্যাদেশটা জারি করতে পারে। দেখো সংবিধান কিন্তু লেখা হয় বেসিক্যালি, সংবিধান যেটি করে, সংবিধান কিন্তু লেখে আসলে আইন প্রণেতা যারা, যারা সংসদ সদস্য নির্বাচিত হয়, তাদেরকে হচ্ছে যে তারা কিন্তু হচ্ছে যে সংবিধানটা তৈরি করে। সংবিধান কি? সংবিধান হলো যে মানে সংবিধান তৈরি করে বলতে কি মানে তারা আইন প্রণয়ন করে। সংবিধানের পরিবর্তন পরিমার্জন করে আসলে সংসদ ভবনে যারা সাংসদ হন, যারা হচ্ছে যে আইন প্রণেতা, যারা হচ্ছে যে নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে অথবা এমপি হিসেবে, তারাই কিন্তু সংবিধানের পরিবর্তন পরিমার্জন করতে পারে এবং তারা কিন্তু আইন তৈরি করে। সংসদ সদস্যরা আইন তৈরি করে এবং সংবিধানটাকে পরিবর্তন করে এবং সংসদ সদস্যের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বিল পাস হয়। কিন্তু অধ্যাদেশ যেটি, সেটি মানে অধ্যাদেশ জারি করেন আসলে রাষ্ট্রপতি। একমাত্র রাষ্ট্রপতি সব শেষে কি করেন? তিনি অধ্যাদেশ জারি করেন। এই জিনিসটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এবার এবছরের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কি বলা হয়? জারিকৃত আইনকে বলা হয় জারিকৃত আইনকে বলা হয় অধ্যাদেশ। জারিকৃত আইনকে বলা হয় অধ্যাদেশ। কে জারি করবে? রাষ্ট্রপতি জারি করবে। আচ্ছা, V20টাও গুরুত্বপূর্ণ। এই V20টা কি? এই V20টা হলো ভালনারেবল 20। VULNER ভালনারেবল 20। আচ্ছা, ভালনারেবল 20টা কি একটু মাথায় রাখো। সেটি হলো যে মানে জলবায়ুর যে এই যে বিরূপ প্রভাব, ভালো করে বুঝো। জলবায়ুর যে বিরূপ প্রভাব খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা। জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, সঙ্গত কারণে ঝুঁকির মধ্যে পড়তেছে কিন্তু বিভিন্ন দেশ। জলবায়ু পরিবর্তনের ফলে তোমাকে একটা জিনিস বলি, যেমন যার বাসা হচ্ছে যমুনায়, কি বলে সিরাজগঞ্জে, সেখানে কিন্তু যমুনা নদী ভাঙছে। অথবা যার বাসা হচ্ছে যে শরীয়তপুরের নড়িয়ায়, সেখানে কিন্তু পদ্মা নদী ভাঙছে। ভালো করে বুঝো। এবং যার বাসা হচ্ছে যে ব্রহ্মপুত্রের পার্শ্ববর্তী, সেখানে কিন্তু ব্রহ্মপুত্র নদ ভাঙছে। বিভিন্ন জায়গায় কিন্তু নদী ভাঙ্গন হচ্ছে। এই নদী ভাঙ্গন কেন হচ্ছে? বারবার জলোচ্ছ্বাস কেন হচ্ছে? বন্যা কেন হচ্ছে? এগুলো কিন্তু জলবায়ুর বিরূপ পরিবর্তনের ফল। কেন জলবায়ু বারবার পরিবর্তন হচ্ছে? গাছ কাটা হচ্ছে এবং আমরা হচ্ছে পৃথিবীকে উষ্ণ করে তুলছে বিভিন্ন কারণে, শিল্পায়নের ফলে। সঙ্গত কারণে এরকম ২০টা দেশ আছে যারা জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন হুমকির মুখে পড়ছে। এরকম দেশের সংখ্যা ২০টা আরো আছে। এরকম ২০টি দেশ একত্রিত হয়ে একটা সংগঠন তৈরি করেছে। তার নাম হলো ভালনারেবল 20। এই ভালনারেবল 20 এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভালনারেবল 20 গঠিত হয় হচ্ছে ২০১৫ সালে। ২০১৫ সালে পেরুর রাজধানী লিমাতে। ২০১৫ সালে পেরুর রাজধানী লিমায়। কোথায় তৈরি হয়? পেরুর রাজধানী লিমাতে। পেরুর রাজধানী লিমায়। ভালো করে বুঝো। পেরুর রাজধানী লিমায়। রাজধানী কোথায় ভাই? পেরুর রাজধানী লিমায় হচ্ছে এই ভালনারেবল 20 গঠিত হয় ২০১৫ সালে। এবং এই ভালনারেবল 20-র মানে দেশের অন্তর্ভুক্ত কিন্তু এই ভালনারেবল 20-তে বিডি আছে। এই ভালনারেবল 20-র একটি হলো বাংলাদেশ। একটি কি? বাংলাদেশ কিন্তু একটি। এই ভালনারেবল 20-র একটি হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে? এই ভালনারেবল 20-র একটি কি? বাংলাদেশ। ভালো করে বুঝো। এই বাংলাদেশকে নিয়ে একটা কথা বলেছে বিশ্ব ব্যাংক। এটা গুরুত্বপূর্ণ। বিশ্ব ব্যাংক বলেছে, বিশ্ব ব্যাংক কি বলেছে? বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংক একটা কথা বলেছে। বিশ্ব ব্যাংক বলেছে যে বিশ্ব জলবায়ু
বিশ্ব জলবায়ু সাহায্যের বিশ্ব জলবায়ু বিশ্ব ব্যাংকে একটা কথা বলেছে, কি বলেছে? বিশ্ব জলবায়ু সাহায্য মানে কি আমি বোঝাচ্ছি। বিশ্ব জলবায়ু সাহায্যের 30% বাংলাদেশকে দিতে হবে। 30% বিডিকে দিতে হবে। কাকে দিতে হবে? বিডিকে দিতে হবে। বিডিকে দিতে হবে, ভালো করে বুঝো। বিডিকে দিতে হবে। এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে কি, সেটি হচ্ছে ভালনারেবল 20। কি V20 এর পূর্ণরূপ হচ্ছে ভালনারেবল 20। ভালনারেবল 20 হচ্ছে যে যত দেশ জলবায়ু ক্ষতির সম্মুখীন হচ্ছে এরকম 20টা দেশের একটা সংগঠন। এটি তৈরি হয়েছিল পেরুর রাজধানী লিমাতে 2015 সালে, এবং বিশ্ব ব্যাংক মাঝখানে একটি কমেন্ট করেছে বা একটা প্রশ্ন রেখেছে, সেটি হচ্ছে গোটা পৃথিবীতে মানে জলবায়ু পরিবর্তনের ফলে গোটা পৃথিবীতে যে ফান্ড গঠন করা হবে, যে সাহায্য দেয়া হবে প্রতি বছর অথবা যখনই দেয়া হোক না কেন, তার 30% বাংলাদেশকে দিতে হবে। কারণ বাংলাদেশও কিন্তু কি এই মানে জলবায়ু ক্ষতির সম্মুখীনের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে গোটা বিশ্বে যত মানে 100 টাকা যদি হচ্ছে, কথার কথা ধরো যে শতকরা 100 টাকা যদি ফান্ড করা হয় কিসের? জলবায়ুর ক্ষতির জন্য, তাহলে 30% দিতে হবে বাংলাদেশকে। এটা কিন্তু বিশ্ব ব্যাংক বলছে। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে 30% যে বাংলাদেশকে দেবে বিশ্ব জলবায়ু সাহায্যের, সেটি গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? এইটা বেশি গুরুত্বপূর্ণ। সেটি হলো জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। 483 জন দেখছো। আমি বলবো যে ক্লাসটিকে ছড়িয়ে দাও, শেয়ার করো। সঙ্গত কারণে যেন হচ্ছে অনেকে আজকের ক্লাসটি দেখতে পারে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 50টির মতো প্রশ্ন নিয়ে আমরা ক্লাসটি করাচ্ছি। এই ক্লাসটি কিন্তু মানে তোমাদের খুবই উপকারে আসবে। মানে কমন উপযোগী প্রশ্নের মাধ্যমে কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে সাজিয়েছি। আচ্ছা, এরপরের একটি প্রশ্ন আমরা দেখি, সেটি কি? এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। 1957 সালে 1957 সাল থেকে, এটা হচ্ছে যে 1957 সাল থেকে 1957 সাল থেকে এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসেসে দেয়া হয় কোন দেশ থেকে? দেখি কেউ বলতে পারে কিনা। জানো ম্যাগসেসে পুরস্কারকে বলা হয় এশিয়ান নোবেল। তোমরা তো জানো যে নোবেল পুরস্কার সম্বন্ধে আমরা জানি। ইতোমধ্যে আমরা বিভিন্ন ক্লাসে নোবেল পুরস্কার সম্বন্ধে আমরা জেনেছি। 2025 সালে কাদেরকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রে, সেটি কিন্তু আমরা পড়েছি। আমরা কিন্তু এবার বলেছি যে নোবেল স্বাস্থ্যে কে নোবেল পেয়েছে। স্বাস্থ্যে স্বাস্থ্যে কারা কারা নোবেল পেয়েছে? স্বাস্থ্যে 3 জন নোবেল পেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, এটা জানতেই হবে। এবং হলো যে আম, আমি বলেছি যে সাহিত্যে কে কে নোবেল পেয়েছে। সাহিত্যে সাহিত্যে ব্রুনকাই নামে এক ভদ্র মহিলা, ভদ্রলোক, সে নোবেল পেয়েছে, মহিলা না। তারপর আমি বলেছি মানবাধিকারে যে নোবেল পেয়েছে, মানবাধিকার। এই তিনটা কিন্তু মাস্ট জানতে হবে। মানবাধিকার এই তিনটা সেক্টরে কে কে নোবেল পেল, এই তিনটা কিন্তু মাস্ট জানতেই হবে। যাই হোক, এইটা তো তোমরা জেনে নিবা, কারণ হচ্ছে এটা পড়ালে আবার অনেক টাইম চলে যাবে। আমি অলরেডি বিভিন্ন সময় ক্লাসে এগুলো নিয়ে কথা বলেছি। আমি বলছি যে 1957 সাল থেকে এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? এটির উত্তর কেউ করতে পারবা? দেখি যে প্রশ্নটার উত্তর কেউ করতে পারে কিনা। 1957 সাল থেকে এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসেসে দেয়া হয় কোন দেশ থেকে? কই কোনো উত্তর নাই? একজনও কমেন্ট করছো না, মানে কেউ জানো না এটা? পোলাপাইনের পরীক্ষা আপনাদের মানে তোমাদের খুবই সন্নিকটে, একটু ক্লাসটাতে মনোযোগী হও। অনেকে গিয়ে হচ্ছে যে শুধু, আচ্ছা যাই হোক, যে যে কমেন্ট করুক না কেন, দেখি এটা কেউ করতে পারে কিনা। এটার উত্তর কোন দেশ থেকে ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ফিলিপাইন থেকে ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। আমরা কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে যে এই ফিলিপাইন সম্বন্ধে পড়লাম। আমি বলেছি যে ফিলিপাইনকে বেসিক্যালি হচ্ছে আমরা দূরপ্রাচ্যের দেশ 6টা লিখেছি, তারপর 7 নম্বরে আমি রেখেছি ফিলিপাইনকে। ফিলিপাইন ছাড়া ওই 6টাকে বেশিরভাবেই হচ্ছে যে কি বলে মানে আমরা একটু আগে দূরপ্রাচ্যের দেশগুলো পড়েছি, ফিলিপাইনকে কিন্তু 7 নম্বরে রেখেছি। আমি বলছি যে 1957 সাল থেকে এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়, সেটি হচ্ছে ফিলিপাইন থেকে দেওয়া হয়। কোথায় থেকে দেওয়া হয়? ফিলিপাইন থেকে দেওয়া হয়। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু পরীক্ষা আসলে ভুল করা যাবে না, ভুল করাই যাবে না, এবং খুবই কমন উপযোগী একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। সো এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখি। কিন্তু আমি এর সাথে একটা জিনিস কিন্তু আবারও মনে করে দিতে চাই, সেটি হচ্ছে যে এবার স্বাস্থ্যে নোবেল পুরস্কার কোন 3 জন পেয়েছে? 3 জন ব্যক্তি কিন্তু পেয়েছে, ঠিক আছে? সেই 3 জনকে হচ্ছে জানতে হবে।
সাহিত্যে কে পেয়েছে তাকে জানতে হবে এবং মানবাধিকারে একজন মহিলা পেয়েছে তাকেও জানতে হবে। এই ৩ টা মাস্ট জানতে হবে এবারের নোবেল পুরস্কার। এবং আমি কিন্তু এগুলো নিয়ে কথা বলেছি ইতোমধ্যে আমাদের হচ্ছে যে বিভিন্ন ক্লাসে। এরপরে দেখি যে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি সীমানা আছে? দেখো, ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সবথেকে বেশি সীমানা আছে। এইটা পড়াতে গিয়ে ২ টা তথ্য আমি একটু দিয়ে রাখতে চাই, সেটি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে বাংলাদেশের উত্তরে, বিডির উত্তরে হচ্ছে যে বিডির উত্তরে ভারতের কি আছে? বিডির উত্তরে ভারতের ভারতের যে ৩ টি রাজ্য আছে, ভারতের ৩ টি রাজ্য, কয়টি রাজ্য আছে বিডির উত্তরে? ৩ টি রাজ্য আছে। ভালো করে বুঝো, বিডির উত্তরে ভারতের ৩ টি রাজ্য। ১ নাম্বার হলো যে আসাম আছে, আসাম। ২ নাম্বার হলো যে আছে হচ্ছে পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গের অল্প একটু জায়গা আছে, পশ্চিমবঙ্গ আছে। এবং ৩ নম্বর যেটি, সেটি হচ্ছে যে মেঘালয় আছে, মেঘালয় আছে। তাহলে এই ৩ টা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের উত্তরে ভারতের কয়টি রাজ্য আছে? ৩ টি রাজ্য আছে। ঠিক আছে? রাইট। স্বাস্থ্যের ৩ জনের মধ্যে একজন নারী আছেন। ঠিক আছে? একজন নারী আছেন। মেরি ই ব্রুনকো। তার নাম কি? মেরি ই ব্রুনকো। উনি কিন্তু নারী। এবং মানে মানবাধিকারে আরেকজন নারী যিনি ওই যে ভেনেজুয়েলার, তার নাম হচ্ছে মারিনা কোরিনা মাচাদো। মারিয়া কোরিনা মাচাদো তিনি। তাহলে যদি বলা হয় এবার নোবেল পুরস্কার কতজন নারী পেয়েছেন? আমরা বলব ২ জন নারী পেয়েছেন। তো যাই হোক, এটা তোমরা সবাই জানো। তো আমি যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশের উত্তরে ভারতের ৩ টি রাজ্য, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়। আরেকটি হচ্ছে যে কতটি রাজ্য বাংলাদেশের সীমানার সাথে আছে? ভারতের ৫ টি রাজ্য। ভারতের ৫ টি রাজ্য কয়টি? ৫ টি রাজ্য। ৫ টি রাজ্য হচ্ছে ভারতের ৫ টি রাজ্য বিডি সীমান্তের সাথে আছে। বিডি সীমান্তের সাথে আছে। কিসের সাথে আছে? বিডি সীমান্তের সাথে আছে। বিডি সীমান্তে মানে কি? বাংলাদেশের সীমান্তের সঙ্গে লাগোয়া আছে। বিডি সীমানার সঙ্গে আছে। এই ৫ টাকে আমরা মনে রাখি কি দিয়ে? আমিত্রি ম্যাপ দিয়ে। এই ৫ টাকে মনে রাখি আমরা আমিত্রি ম্যাপ। আমিত্রি ম্যাপ দিয়ে আমরা মনে রাখি। কি সেটা? আতে হচ্ছে আসাম। এই ১ম এ দেখো, এই আতে হচ্ছে আসাম আমরা মনে রাখি। এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। আতে আমরা মনে রাখি কি? আসাম। এটা কিন্তু ভুল করা যাবে না এগুলা কিন্তু। আসাম। তারপরে হচ্ছে আমরা মিতে মনে রাখি হচ্ছে মিজোরাম। মিতে মনে রাখি কি? মিজোরাম। মিজোরাম। তারপরে হচ্ছে ত্রিতে ত্রিপুরা মনে রাখি। ত্রিতে ত্রিপুরা মনে রাখি। ত্রিতে ত্রিপুরা। তারপরে হচ্ছে মেতে হচ্ছে মেঘালয়। মেতে হচ্ছে মেঘালয়। মেতে মেঘালয়। আর পতে হচ্ছে পশ্চিম বাংলা। পতে হচ্ছে পশ্চিম বাংলা। এই ৫ টা, ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। এই ৫ টা কিন্তু বাংলাদেশের কিসের সাথে সম্পর্কিত? বাংলাদেশের সীমানার সাথে ৫ টা রাজ্য আছে, নাম আমিত্রি ম্যাপ। আর আমি আরেকটা প্রশ্ন বলেছি, বাংলাদেশের উত্তরে ৩ টা ভারতের রাজ্য আছে। একটা হচ্ছে আসাম, আরেকটা হচ্ছে পশ্চিম বাংলা, আরেকটা হচ্ছে মেঘালয়। আরেকটা প্রশ্ন আসতে পারে, এটা শুনে রাখতে হবে, আমি লিখব না। তুমি শুনে রাখো এবং খাতায় নোট করে নিতে পারো। আমি কিন্তু অনেক কথা বলেছি যেগুলো খাতায় নোট করতে পারবা, নোট করে রাখো। সেটি হচ্ছে যে মানে সেভেন সিস্টার্স এর কতটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে? যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে আমরা বলবো ৪ টা রাজ্যের সাথে আছে। যেমন শুধু ওইখানে দেখো, আসাম সেভেন সিস্টার্স এর একটা, মিজোরাম সেভেন সিস্টার্স এর একটা, ত্রিপুরা সেভেন সিস্টার্স এর একটা, বাট মেঘালয় সেভেন সিস্টার্স এর একটা, পশ্চিম বাংলা সেভেন সিস্টার্স এর অন্তর্গত নয়। তাহলে পশ্চিম বাংলাকে বাদ দিলে ৪ টা রাজ্য যারা সেভেন সিস্টার্স এর অন্তর্গত, সেভেন সিস্টার্স এর অন্তর্গত ওই ৪ টা থাকবে। খুবই গুরুত্বপূর্ণ যেটি, সেটা হলো যে এবার আসার মতো আসবে যেটি, মানে এগুলো তো খুবই ইম্পর্টেন্ট যা দিলাম। আরেকটি ইম্পর্টেন্ট হলো যে শিলিগুড়ি করিডোর। এটি বেশি গুরুত্বপূর্ণ এবার। শিলিগুড়ি করিডোর পরীক্ষায় একদম হুবহু চলে আসতে পারে এবং আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা এবার হুবহু চলে আসবে, কারণ এই প্রশ্নটা ইতোমধ্যে কোথায় আসছে? এই প্রশ্নটা ইতোমধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোরের আরেক নাম করিডোর। এই শিলিগুড়ি করিডোরের আরেক নাম হচ্ছে চিকেন নেক। কি নাম? এটার আরেকটা নাম হলো চিকেন নেক। কি নাম? চিকেন নেক। চিকেন নেক। এবং দেখো, এই করিডোর কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে? এই দুটি এই করিডোরটি যে দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে, যে দুই দেশকে বিচ্ছিন্ন করেছে, দুই দেশকে কি করেছে? আলাদা করেছে। মানে এই করিডোরটির যদি আমরা হচ্ছে বলি যে মানে উত্তরে কি এবং হচ্ছে যদি আমরা বলি দক্ষিণে কি,
বা সেভাবে যদি চিন্তা করি অথবা যদি বলি এই করিডোরটি যে ২ টি দেশকে কি করেছে? বিচ্ছিন্ন করেছে। বিচ্ছিন্ন করেছে আমরা এভাবেই মনে রাখি। বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন করে উপরে হচ্ছে কি? মানে ১ নম্বরে হলো যে বিচ্ছিন্ন করে, এক হলো যে নেপাল ও ভারত। কি বলবো আমরা? সরি, নেপাল ও বাংলাদেশ। উপরে নেপাল, নিচে হচ্ছে দক্ষিণ দিকে হচ্ছে বিডি বাংলাদেশ। ধরো বাংলাদেশ এবং নেপালের মধ্যখান দিয়ে এই করিডোরটি বের হয়ে গেছে। কোন দিকে গেছে? ভারতের সেভেন সিস্টার্সে গেছে। এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের কি ৭ বোন রাজ্য অথবা সেভেন সিস্টার্সে যাওয়ার পথ। এই পথটি কি? সেভেন সিস্টার্সে ভারত থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার পথ। কি থেকে কোথায় যাওয়ার পথ? সেভেন SISTERS সিস্টার্সে যাওয়ার পথ। যাওয়ার পথ। ভালো করে বুঝো। যাওয়ার পথ। সেভেন সিস্টার্স কোথায়? সেভেন সিস্টার্স হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি ৭টা রাজ্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়টা রাজ্য? ৭টা রাজ্য। ওই উত্তর পূর্বাঞ্চলের ৭টা রাজ্যে ভারত কিভাবে যায়? ভারত যায় হলো যে এই শিলিগুড়ি করিডোর দিয়ে। কি দিয়ে যায়? শিলিগুড়ি করিডোর দিয়ে ভারত যায়। শিলিগুড়ি করিডোর দিয়ে ভারত কি? ভারত হচ্ছে যাতায়াত করে। শিলিগুড়ি করিডোর দিয়ে ভারত এই ৭টা রাজ্যে হচ্ছে কি করে? যাতায়াত করে। এই শিলিগুড়ি করিডোরের আরেক নাম হলো চিকেন নেক। চিকেন নেক কেন? মুরগির গলার মতো দেখতে। ওই জায়গাটা কেমন? মুরগির গলার মতো দেখতে। তাই ওইটাকে বলা হয় হচ্ছে যে চিকেন নেক। এবং পরীক্ষায় আরেকটি প্রশ্ন আসবে, এই শিলিগুড়ি করিডোরের সংলগ্ন দেশ কোনটি? দেখো বাংলাদেশের একদম উত্তরাঞ্চলে যে পঞ্চগড় যে জায়গাটা, ওই পঞ্চগড়ের কাছাকাছি কিন্তু শিলিগুড়ি করিডোর। তাহলে প্রশ্নটা এভাবে লিখে নাও যে শিলিগুড়ি করিডোর সংলগ্ন। শিলিগুড়ি এটি বিডির বিডির পঞ্চগড় থেকে খুব কাছাকাছি। পঞ্চগড় থেকে এর অবস্থান খুব কাছাকাছি এর অবস্থান। পরীক্ষায় এটা আসতে পারে যে বিডির পঞ্চগড় থেকে খুব কাছাকাছি। এই শিলিগুড়ি করিডোর কোথায়? বিডির পঞ্চগড় থেকে খুব কাছাকাছি। বিডির পঞ্চগড় থেকে কিন্তু খুব কাছাকাছি। পরীক্ষায় আসবে মানে এই শিলিগুড়ি করিডোরের কারণে, অথবা আমরা বলতে পারি চিকেন নেক, কারণ মুরগির গলার মতো দেখতে, এই জন্য বলা হয় চিকেন নেক। এই চিকেন নেক অথবা শিলিগুড়ি করিডোরের কাছাকাছি বাংলাদেশের কোন জেলা, অথবা বাংলাদেশের অদূরে মানে শিলিগুড়ি করিডোরের অদূরে বাংলাদেশের কোন জেলাটি অবস্থিত? আমরা বলবো পঞ্চগড়। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এবছরই এসেছে। তো এটা গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরের আরেক নাম হচ্ছে চিকেন নেক। যে ২ দেশকে বিচ্ছিন্ন করে, নেপাল আর বাংলাদেশকে বিচ্ছিন্ন করেছে এই করিডোরটি। ভারত থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার পথ হচ্ছে এই শিলিগুড়ি করিডোর। ওকে, আমরা এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ভাষার মাস এটি, এবং এই প্রশ্নটা ঘন ঘন মানে বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় আসে। তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা, উনি একজন টিচার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তিনি কোন বিভাগের শিক্ষক? কেউ কি বলতে পারবা? তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন উনি? এটা কি তোমরা বলতে পারবা? তার আগে আমি বলি, ২ সেপ্টেম্বর কিন্তু তমুদ্দুন মজলিস গঠন করা হয়। ২ সেপ্টেম্বর ২০০০ ২ সেপ্টেম্বর ১৯৪৭ সালে ১৯৪৭ সালে গঠিত হয়। ১৯৪৭ সালে গঠন হয় তমুদ্দুন মজলিস। কি হয়? তমুদ্দুন মজলিস কি হয়? গঠন হয় ১৯৪৭ সালের, অথবা প্রতিষ্ঠিত হয়। গঠনের থেকে ভালো শোনায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত। কি প্রতিষ্ঠিত হয়? তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়। এবং তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় ২ সেপ্টেম্বর ১৯৪৭। এটা আমরা সবাই জানি। এবং তমুদ্দুন মজলিসের যে টিচার যিনি, তমুদ্দুন মজলিসের যে টিচার এই তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম হচ্ছেন আবুল কাশেম। কি নাম? আবুল কাশেম। তার নাম রাইট। অনেকে উত্তর দিচ্ছ পদার্থবিজ্ঞানের টিচার ছিলেন। উনি হচ্ছে পদার্থবিজ্ঞানের টিচার ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পদার্থবিজ্ঞানের উনি শিক্ষক ছিলেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞানের টিচার ছিলেন। এবং এই তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়েছিল ২ সেপ্টেম্বর ১৯৪৭ সালে। এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি কি প্রতিষ্ঠান? এটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সাংস্কৃতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানটি বাংলা ভাষার যে আন্দোলন, মাতৃভাষা করবার যে ব্যাপারটি, মানে বাংলা ভাষার আন্দোলন, মাতৃভাষা হিসেবে বাংলার যে আন্দোলন, রাষ্ট্রভাষা হিসেবে বাংলার যে আন্দোলন, এটি কিন্তু এই তমুদ্দুন মজলিসের হাত দিয়েই প্রথম শুরু হয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে, কোন সংগঠনটির মাধ্যমে
রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন কি হয় উজ্জীবিত হয় বা সূচনা করে, সেটি হচ্ছে আমরা বলব তমুদ্দুন মজলিস, একটি সাংস্কৃতিক সংগঠন এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার নাম হচ্ছে আবুল কাশেম, তিনি এটি শুরু করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কিন্তু তিতাস। এই তিতাস কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। কোথায়? ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু তিতাস গ্যাস ক্ষেত্র। এই তিতাস গ্যাস থেকে ঢাকায় গ্যাস সরবরাহ করা হয়। এখান থেকেই ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয়। পরীক্ষা আসবে, ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয় কোন গ্যাস ক্ষেত্র থেকে? ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয় এই তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। ঢাকা শহরে গ্যাস সরবরাহ করে কোন গ্যাস গ্যাস প্রতিষ্ঠান থেকে? আমরা বলবো তিতাস থেকে গ্যাস সরবরাহ করা হয়। এই প্রতিষ্ঠান থেকে গ্যাস সরবরাহ করা হয়। সরবরাহ করা হয়। সরবরাহ করা হয়। এটা সম্বন্ধে তোমরা মোটামুটি একটা ভালো ধারণা পাইলা। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, বিডিতে হচ্ছে যে গ্যাস ক্ষেত্র, বিডিতে গ্যাস ক্ষেত্র আবিষ্কার, বিডিতে গ্যাস ক্ষেত্র আবিষ্কারটা ইম্পর্টেন্ট। গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় হচ্ছে 55 সালে, 1955 সালে, 1955 সালে। আর উত্তোলন হয় 1957 সাল থেকে, 1957 সাল থেকে, 1957 থেকে 55 সালে হচ্ছে যে মানে কি করা হয়, গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয়, যেটি কি হরিপুর গ্যাস ক্ষেত্র, সিলেট। তার নাম হলো হরিপুর গ্যাস ক্ষেত্র, সিলেট। হরিপুর গ্যাস ক্ষেত্র সিলেট। হরিপুর গ্যাস ক্ষেত্র সিলেট। কোথায় এটা ভাই? সিলেটে। এটা হলো সিলেটে, এটা আমরা বুঝলাম। আর বর্তমানে বাংলাদেশে হচ্ছে যে গ্যাস ক্ষেত্র কয়টি? বর্তমানে গ্যাস ক্ষেত্র আছে হলো যে এখন 29টি। কয়টি আছে বর্তমানে গ্যাস ক্ষেত্র? 29টি। এই 29 নম্বরটি সর্বশেষ যেটি, মানে 29 নম্বর সর্বশেষ হচ্ছে ইলিশা ভোলা। কি এটা ভাই? এটা হলো যে ইলিশা ভোলা। সর্বশেষ হচ্ছে ইলিশা 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 ভোলা। কি ভাইয়া? ইলিশা ভোলা। এই গ্যাস ক্ষেত্রটি সর্বশেষ গ্যাস ক্ষেত্র, ইলিশা ভোলা। এই গ্যাস ক্ষেত্রটি কি? ইলিশা ভোলা হচ্ছে বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র। এখন পর্যন্ত 29টি গ্যাস ক্ষেত্র কি করা হয়েছে? আমরা আবিষ্কার করতে পেরেছি, বাংলাদেশ সরকার আবিষ্কার করেছে। এর মধ্যে সর্বশেষ অথবা 29 নম্বর যেটি, সেটি হচ্ছে ইলিশা ভোলায় অবস্থিত। আর বাংলাদেশে গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয় 1955 সালে, হরিপুর গ্যাস ক্ষেত্র ছিলেন। এবং 1957 সাল থেকে এর কি হয়, গ্যাস উত্তোলন শুরু হয়। আর তিতাস বাংলাদেশের সবথেকে সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র। এখান থেকে ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয়। এই বিষয়টা তোমরা জানো। আর সমুদ্রের মধ্যে 2টা গ্যাস ক্ষেত্র আছে। যেমন তোমরা জানো যে আম সাঙ্গু গ্যাস ক্ষেত্র কোথায়? সাঙ্গু আর সেমুতাং গ্যাস ক্ষেত্র। সাঙ্গু, সেমুতাং এটি সমুদ্রের মধ্যে রয়েছে। সো সাঙ্গু হচ্ছে চট্টগ্রামে, আর সেমুতাং হলো ওই যে কক্সবাজারের হচ্ছে যে মাতার তোমার হচ্ছে যে কি বলে? বাড়ি সংলগ্ন এলাকায়। এটা একটা ব্যাপার। আর সুনেত্র গ্যাস ক্ষেত্র কোথায় এটি যদি বলে, তাহলে আমরা বলব সুনেত্র। সুতে সুনামগঞ্জে আছে, নেত্র মানে নেত্রকোনায় আছে। 2টি জেলায় একটি গ্যাস ক্ষেত্র আছে। সুনেত্র গ্যাস ক্ষেত্র কোথায়? সুনামগঞ্জ এবং নেত্রকোনায়। এটা পরীক্ষায় আসলে আমরা পারবো বলে আমি মনে করি, তোমরা এখানে সবাই পারবা। আচ্ছা, এরপরে দেখো বাংলাদেশের বৃহত্তম হাজং নৃগোষ্ঠীর বসবাস কোথায়? দেখি এটা কেউ করতে পারে কিনা। রাইট, রাইট। আমি এই যে ভুল বলেছি, এটা কি বলে? কুতুবদিয়া। কুতুবদিয়া আর সাঙ্গু, সেমুতাং না। কুতুবদিয়া আর সাঙ্গু হচ্ছে যে একদম সমুদ্রের অদূরেই অবস্থিত। সেমুতাং হবে না। থ্যাংক ইউ সো মাচ। এটা কুতুবদিয়া হচ্ছে তোমার কক্সবাজারে, আর সাঙ্গু হচ্ছে চট্টগ্রামে। রাইট। সুনামগঞ্জের সুনামগঞ্জ আর নেত্রকোনায় হচ্ছে সুনেত্র। সুনামগঞ্জ আর নেত্রকোনায় হচ্ছে সুনেত্র। এটার উত্তর দেখি সবাই করো, দেখি কে উত্তর করতে পারো। সেমুতাং গ্যাস ক্ষেত্রটি হচ্ছে খাগড়াছড়িতে। বুঝছো? সেমুতাং গ্যাস ক্ষেত্রটি হচ্ছে খাগড়াছড়িতে। আর সমুদ্রের অদূরে যে মানে সমুদ্রের খুবই কাছাকাছি, মানে সমুদ্রেই বলা যায়, সমুদ্রের একদম উপকূলে যে 2টা গ্যাস ক্ষেত্র, একটা হচ্ছে যে তোমার সাঙ্গু, যেটা হচ্ছে যে চট্টগ্রামে, আর একটা হচ্ছে কুতুবদিয়া, এটা কক্সবাজারে। সেমুতাং হচ্ছে খাগড়াছড়িতে। সেমুতাং। আর সুনেত্র হচ্ছে সুনামগঞ্জ এবং নেত্রকোনায়। ঠিক আছে?
আর হরিপুর সিলেট এটি প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার ১৯৫৫ সালে ৫৭ থেকে গ্যাস উত্তোলন করা হয়। আর সবথেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, যেটি ঢাকা শহরে গ্যাস সরবরাহ করে। তবে তিতাস গ্যাস ক্ষেত্রটি কিন্তু কোথায়? এটা হলো যে এই যে ব্রাহ্মণবাড়িয়ায়। আচ্ছা, বাংলাদেশের বৃহত্তম হাজং জনগোষ্ঠীর বসবাস কিন্তু ভাই নেত্রকোনাতে। আমি কিন্তু বারবার বলছি যে এই যে বৃহত্তর যে কি বলে? আ বৃহত্তর ময়মনসিংহের মধ্যে কিন্তু তোমার আ নেত্রকোনা পড়ে। বৃহত্তর ময়মনসিংহের মধ্যে কিন্তু নেত্রকোনা পড়ে। বৃহত্তর ময়মনসিংহ কিন্তু নেত্রকোনার মধ্যে পড়ে। এই বৃহত্তর ময়মনসিংহ যে বলি আমরা, সেখানে বাস করে হাজংরা বাস করে, সেখানে হাজং বাস করে, গারো বাস করে। ঠিক আছে? এখানে হাদি এবং হাদইরা বাস করে। বৃহত্তর ময়মনসিংহ যদি আমরা বলি, বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহের মধ্যে কিন্তু নেত্রকোনা পড়ে। বৃহত্তর ময়মনসিংহের মধ্যেই নেত্রকোনা পড়ে। বৃহত্তর ময়মনসিংহ যদি বলি, এখানে বাস করে হচ্ছে যে হাজং বাস করে, হাজং বাস করে, এখানে হচ্ছে যে গারো বাস করে, গারো বাস করে, হাদি হাদইরা বাস করে। এখানে হাদি বাস করে এবং হাদইরা বাস করে, হাদইরা বাস করে। এই ৪ টা জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে বসবাস করে। আর বৃহত্তর ময়মনসিংহের একটি নেত্রকোনা, যেখানে বাংলাদেশের বৃহত্তম হাজং নৃগোষ্ঠীর বাস। বাংলাদেশের বৃহত্তম হাজং নৃগোষ্ঠীর বাস। এটা ভুল বলেছে। হাজং তো আর বৃহত্তম না। ঠিক আছে? এটা একটা ভুল কথা। বাংলাদেশে শুধু এই জিনিসটা কাটা হবে যে বাংলাদেশের হাজং নৃগোষ্ঠীর বাস। এইটা প্রশ্নটা এরকম হতো, বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহের কোন জেলায় হাজং নৃগোষ্ঠীর বাস? কিন্তু বৃহত্তম ভুলবশত লিখেছে। তো এটা একটু ভুল হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, নির্বাচন নিয়ে আমি আসবো, দাঁড়াও আমি শেষ করব। হ্যাঁ, নৃগোষ্ঠী খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ১ম ফিফা শান্তি পুরস্কার লাভ করে। এই প্রশ্নটা আমি ক্লাসে বহুবার বলছি, আবারও বলি। সেটা কি? সেটি হলো যে বাংলাদেশে এই যে সরি বাংলাদেশ বলতে কি ফিফা, হ্যাঁ? ফিফা তো হচ্ছে ফুটবল বিশ্বকাপের আয়োজক, তোমরা জানো। এবছর ৩ টি দেশে ফুটবল হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং হচ্ছে যে কানাডা এবং মেক্সিকো। এখানে ২৩ তম ফুটবলের আসর বসতেছে। এই ২৩ তম ফুটবলের ৩ টা আছে, কি বলে? ৩ টা হলো যে মাস্কট আছে, যেটিকে বলা হয় হচ্ছে জায়ু ক্লাস, আর হচ্ছে যে কি জায়ু ক্লাস, আর একটা কি জানি বললাম কালকের ক্লাসে, জায়ু ক্লাস আর হচ্ছে আম, জায়ু ক্লাস আর কি এটা লিখে দে। ৩টা মাস্কট আছে এবারের ফুটবলের, ২৩তম ফুটবলের। জায়ু ক্লাস, আর কেউ একজন কমেন্ট করো তো কি? ৩টি মাস্কট, ফুটবলের ৩টি মাস্কট আছে এবার। ডক্টর ইউনুস কেন? ডক্টর ইউনুস এবার আসতেছে কেন? ডক্টর ইউনুস না। মেপল, আমি মেপলটা ভুলে গেছি। আচ্ছা দেখো, একটা কি মেপল, মেপল, জায়ু আর ক্লাস, জায়ু আর ক্লাস এবারের হচ্ছে মাস্কট। ক্লাস, এই ৩টা হচ্ছে ২৩তম ফুটবলের মাস্কট, ফুটবলের মাস্কট। এবং তোমরা জানো ৩টা দেশেই এবার ফুটবলটা অনুষ্ঠিত হচ্ছে। এবং নিউ জার্সিতে ফাইনাল বিশ্বকাপ হবে, সেটাও তোমরা জানো। নিউ জার্সিতে ফাইনাল বিশ্বকাপ হবে। ৪৮টি দল ১২টি মানে পর্বে হচ্ছে বিভক্ত হয়ে খেলবে। এই হলো যে এবারের এবং ফুটবলটার নাম হলো, ফুটবলের নাম, ফুটবল যেটি ফুটবলের নাম হলো, ট্রায়ন্ডা। কি নাম? ট্রায়ন্ডা। ফুটবলের নাম হচ্ছে ট্রায়ন্ডা। খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছি প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করে ডোনাল্ড ট্রাম্প। কে লাভ করে? ডোনাল্ড ট্রাম্প। খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু দিয়ে দিতে পারে। প্রথম ফিফা বিশ্বকাপ লাভ করে কি কে? ডোনাল্ড ট্রাম্প। ইগল, ইগল কথাটাকে তোমরা যদি বলো, এটা কিন্তু ক্লাস আছে না, ক্লাসের বাংলা হচ্ছে মানে সব থেকে বড় যে ইগল বা খুব মানে শক্তিশালী ইগলকে ওরা ক্লাস বলে, যুক্তরাষ্ট্র। মানে ম্যাপল পাতার দেশ কোথায়? কানাডা। কানাডা দিয়েছে ম্যাপল। আর জায়ু দিয়েছে হচ্ছে যে মেক্সিকো থেকে আসা শব্দ হচ্ছে জায়ু। ক্লাস হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আসা। যুক্তরাষ্ট্রের মানে ইগলকে ওরা বলা হয়, বড় ইগলকে, শক্তিশালী ইগলকে বলা হয় ক্লাস। জায়ু হচ্ছে মেক্সিকো থেকে আসা। ম্যাপল পাতার দেশ বলে না কানাডা, ম্যাপল হচ্ছে কানাডার। আপনি এই ৩টা দেশেই তো ফুটবল অনুষ্ঠিত হচ্ছে, এটা তোমরা জানো। ট্রায়ন্ডা হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপের ফুটবল। এবং নিউ জার্সিতে একটি স্টেডিয়াম আছে,
সেটি হলো যে মেটলাইফ স্টেডিয়াম। সেখানেই কিন্তু এবার ফাইনাল বিশ্বকাপ কি মানে ফাইনাল বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে। আচ্ছা, মানে এবারের বিশ্বকাপের ফাইনাল হবে সেই মেটলাইফ স্টেডিয়ামে, এবং মেটলাইফ স্টেডিয়াম হলো যে কোথায়? নিউ জার্সিতে। জাতীয় বাজেট ২০২৫-২৬ এর কি এটা? ২৫-২৬ এর মোট বাজেটের আকার কত? ৭,৯০,০০০ কোটি টাকা। ৭,৯০,০০০ কোটি টাকা, একদম ধুমায়ে মুখস্থ করে রাখবা এটা। পরীক্ষা যদি আসে তাহলে যেন পারো। ৭,৯০,০০০ কোটি টাকা হচ্ছে এবারের মোট বাজেটের আকার। এর পরের প্রশ্ন দেখি, বাংলাদেশের নবীনতম নদী কোনটি? বাংলাদেশের নবীনতম নদী কিন্তু যমুনা। আমি বারবার এইটা বলি এবং এবার কিন্তু আসতে পারে। অনেকে কিন্তু এটা জিঞ্জিরাম দেখাবে। জিঞ্জিরাম কিন্তু হবে না ভাই। বিভিন্ন বইয়ে জিঞ্জিরাম আছে, জিঞ্জিরাম কিন্তু হয় না। আমি আমার স্টুডেন্টদেরকে বহুবার বহুবার বলেছি যে ১৭৮৭ সালে ব্রহ্মপুত্রের পেট থেকে আরেকটি নতুন নদীর জন্ম হয়। ব্রহ্মপুত্রের পেট থেকে একটি নতুন নদীর জন্ম হয়, তার নাম হলো যমুনা। এই জন্য যমুনাকে বলা হয় নবীনতম নদী। এই জন্য যমুনাকে বলা হয় নবীনতম নদী। এই প্রশ্ন আসলে যেন কেউ না ভুল যেন না করে। এইখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কি? তাহলে ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী, ব্রহ্মপুত্রের প্রধান প্রধান শাখা নদী যদি বলে, প্রধান শাখা নদী কিন্তু এই যমুনা। কারণ ওই যে বললাম ব্রহ্মপুত্রের পেট থেকে জন্ম নিয়েছে যমুনা ১৭৮৭ সালের ভূমিকম্পের কারণে। এই জন্য আমরা যমুনাকে বলবো ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী। আর যমুনার শাখা নদী হচ্ছে যদি বলে যমুনার শাখা নদী, যমুনার শাখা নদী যদি বলে, যমুনার শাখা হচ্ছে ধলেশ্বরী। কি ভাই? ধলেশ্বরী। ধলেশ্বরী খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ধলেশ্বরী। আর ধলেশ্বরীর শাখা নদী, এর শাখা নদী কোনটি? ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। ধলেশ্বরীর শাখা নদী কিন্তু ভাই বুড়িগঙ্গা। কি ভাইয়া? বুড়িগঙ্গা। এটা আসলে কিন্তু ভুল করা যাবে না। এই প্রশ্ন আসলে কিন্তু ভুল করা যাবে না। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী যমুনা, যমুনার শাখা নদী ধলেশ্বরী, ধলেশ্বরীর প্রধান শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। এটি কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু ঝামেলা আছে, বলে দিলাম। তাহলে আমরা এই ধরনের প্রশ্ন আসলে ভুল করব না। হ্যাঁ, আমরা কিন্তু ভুল করব না। আচ্ছা, বলো এটার উত্তর দাও তো। এটার উত্তর দাও। একটু আগে আমরা হচ্ছে বাজেটের কত টাকার বাজেট? ৭,লক্ষ কি ৯০,০০০, তাই না? কি পড়লাম? ৭,৯০,০০০। আরেকবার দেখো। দেখো ৭,৯০,০০০ কোটি টাকা। তাহলে ওই বাজেটটা কততম বাজেট? এবার আমাকে একটু বলো তো। দেখি কতজন উত্তর করতে পারে। অনেকে উত্তর করছো। দেখি কতজন উত্তর করে। শোনো, রাইট, এই যে উত্তর করছে অনেকে। মাসুমা আক্তার। ধলেশ্বরীর উপনদী বুড়িগঙ্গা, রাইট। সুমাইয়া ইসলাম উত্তর করেছে, কিন্তু উত্তরটা ভুল হয়েছে। মাসুমা একটু আগে ঠিক উত্তর করেছে। আসমাউল হোসনা, সে ঠিক উত্তর করেছে। আর কে? সেজুতি স্বপ্না, ঠিক বলেছ। তারপর কনক লতা দেবনাথ, ঠিক বলেছ। সুমাইয়া আক্তার, ঠিক বলেছ। ৫৪তম, এটা হবে কি? ৫৪তম। এবারের যে ২০২৫-২৬ সালের যে বাজেটটা, অন্তর্বর্তী সরকারের বাজেট, কিন্তু এটা ৫৪তম বাজেট। আচ্ছা, দেখো এশিয়ার গার্ডেন সিটি বলা হয় কাকে? এশিয়ার গার্ডেন সিটি বলা হয় হচ্ছে যে সিঙ্গাপুরকে। এশিয়ার গার্ডেন সিটি বলা হয় সিঙ্গাপুরকে। এই সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি কিন্তু। সিঙ্গাপুরের রাজধানী, সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি। ঠিক একইভাবে জিবুতির রাজধানী জিবুতি সিটি। জিবুতির রাজধানী জিবুতির রাজধানী জিবুতির রাজধানী জিবুতি সিটি। তাহলে এই সিটিগুলো আমাদের একটু জানতে হবে। মানে ওই দেশের নামেই আবার হচ্ছে রাজধানী। জিবুতি সিটি। জিবুতির রাজধানী জিবুতি সিটি। এভাবে হচ্ছে ভ্যাটিকানের রাজধানী কি? ভ্যাটিকানের রাজধানী হলো ভ্যাটিকান সিটি। ভ্যাটিকানের রাজধানী ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। ভ্যাটিকানের রাজধানী ভ্যাটিকান সিটি। মেক্সিকোর রাজধানী মেক্সিকন সিটি। মেক্সিকোর রাজধানী কি ভাই? মেক্সিকোর রাজধানী কিন্তু হলো যে মেক্সিকান সিটি।
মেক্সিকান সিটি, মেক্সিকোর রাজধানী মেক্সিকান সিটি। কিন্তু আমি বলছি যে এখানে ভাইয়া গার্ডেন সিটি হলো যে মানে এশিয়ার গার্ডেন সিটি কি? এশিয়ার গার্ডেন সিটি কিন্তু সিঙ্গাপুর। এশিয়ার গার্ডেন সিটি কি? এশিয়ার গার্ডেন সিটি হচ্ছে সিঙ্গাপুর। তারপরে আমি ৪ টা তথ্য যে দিলাম, মেক্সিকোর রাজধানী মেক্সিকান সিটি, সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি, জিবুতির রাজধানী জিবুতি সিটি, ভ্যাটিকানের রাজধানী ভ্যাটিকান সিটি। খুব ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। কারণ এই সিটিগুলো অনেক সময় চলে আসে। সো ভুল কিন্তু করা যাবে না। ওকে, আমরা এর পরের প্রশ্ন দেখি। এর পরের প্রশ্ন হচ্ছে যে বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে কোন দেশ? এটা সবাই জানো, এটা ভুটান। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? ভুটান হলো যে তোমার হলো যে বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে। এটা হচ্ছে বজ্রপাতের কিসের? বজ্রপাতের দেশ তো কিসে? কোনটা? জাপান না ভুটান বলো তো? প্রশ্নের উত্তর দাও। বজ্রপাতের দেশ কি? ঢাকার রাজধানীর নাম কি? এই ঢাকার আবার কেমনে রাজধানী হয়? ঢাকাই তো বাংলাদেশের রাজধানী। আমি বলছি যে বলো বজ্রপাতের দেশ কোনটি? ভুটান নাকি জাপান? বজ্রপাতের দেশ কোনটি? দেখি কারা কারা পারে উত্তর দিতে। বজ্রপাতের দেশ ভুটান না যে ভুটান নাকি হচ্ছে জাপান বলো। বজ্রপাতের দেশ কোনটি? গুড, ভুটান। তাহলে এই ভুটানকে আমরা বলবো কি বজ্রপাতের দেশ। দেখছো এখনই কনফিউজড করে ফেলছি পোলাপাইনরে। বজ্রপাতের দেশ, বজ্রপাতের দেশ, বজ্রপাতের দেশ কিন্তু ভুটান। আর যদি বলে ভূমিকম্পের দেশ, ভূমিকম্পের দেশ, ভূমিকম্পের দেশ, ভূমিকম্পের দেশ বললে আমরা বলবো জাপান। ভূমিকম্পের দেশ হলো জাপান। ভূমিকম্পের দেশ জাপান আর বজ্রপাতের দেশ ভুটান। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ হয় ভুটানে। ঠিক আছে? সূর্যোদয়ের দেশ জাপান, এটা তো জানো সবাই। ওকে, তারপরে দেখো প্রথম স্বীকৃত জিআই পণ্য। এটা আমি বহুবার পড়াইছি, আজকেও দিচ্ছি এই কারণে, কারণ পরীক্ষা যদি আসে। প্রথম জামদানি 2016 সালে, প্রথম জামদানি 2016 সালে। এবং সর্বশেষ জিআই পণ্য, সর্বশেষ জিআই, সর্বশেষ জিআই পণ্য কি? সর্বশেষ জিআই পণ্য হলো ভাই, সর্বশেষ জিআই পণ্য হচ্ছে গাজীপুরের, গাজীপুরের, গাজীপুরের কালীগঞ্জের তোয়ালে, কালী, কালীগঞ্জের তোয়ালে, গাজীপুরের কালীগঞ্জের তোয়ালে। ঠিক আছে? এটা মাথায় রেখো, এটা ৬২তম জিআই পণ্য, ৬২তম জিআই পণ্য। এবং এটাই হলো যে সর্বশেষ, এটাই হলো সর্বশেষ। আর জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল, জিইও জিআর এ PHICAL, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, INDICATION, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এই জিআইটা হলো যে বেসিক্যালি উইপো দেয়, ওয়ার্ল্ডের উইপোর নিয়ম অনুসারে, উইপো এর নিয়ম অনুসারে, নিয়ম মোতাবেক, নিয়ম মোতাবেক, মোতাবেক, নিয়ম মোতাবেক, নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের ডিপিডিটি, শিল্প মন্ত্রণালয়ের, মন্ত্রণালয়ের ডিপিডিটি, ডিপিডিটি হচ্ছে এটা প্রতি বছর হচ্ছে দেয় জিআই পণ্য। ঠিক আছে? তাহলে জিআই হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। প্রথম জিআই পণ্য বাংলাদেশের হচ্ছে জামদানি 2016 সালে। সর্বশেষ জিআই পণ্য হচ্ছে গাজীপুরের কালীগঞ্জের তোয়ালে। এবং এটি হলো যে সর্বশেষ ৬২তম এখন পর্যন্ত জিআই পণ্য। বাংলাদেশের জিআই পণ্য স্বীকৃতি দেয় হচ্ছে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের ডিপিডিটি অধিদপ্তর বা বিভাগ। এটি ওয়ার্ল্ড ওয়াইড দেয় হচ্ছে উইপো, উইপোর নিয়ম অনুসারে দেয়। উইপো কি? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল কি? উইপো ট্রেড প্যাটেন্টস অ্যান্ড ট্রেডমার্ক, হ্যাঁ, উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনস। এই উইপোর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড। উইপোর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড।
উইপোর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। এর পরের প্রশ্ন দেখো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে যে অঙ্কিত শিল্প, সেটি হচ্ছে যে উন্নত মমসের। কি উন্নত মমসের? এটা জাস্ট একবারে মুখস্থ রাখো। এটি হচ্ছে শহীদ কবির। এটা সম্বন্ধে বহুবার আলোচনা করেছি, এটা জানো সবাই। শহীদ কবির। এর পরের প্রশ্ন দেখো, সেটি কি প্রথম আমেরিকান হিসেবে ভ্যাটিকান সিটির পোপ ২৬৭তম নির্বাচিত হন কে? এটি হলো রবার্ট প্রভোস্ট। খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবা। ভ্যাটিকান সিটিতে তোমরা জানো, ভ্যাটিকান সিটিতে ছোট্ট একটি দেশ, সেখানে খ্রিস্টান ধর্মের মানুষদের একটা পবিত্র স্থান হচ্ছে ভ্যাটিকান সিটি, এবং সেখানে একটা নির্দিষ্ট সময় পর পর পোপ নির্বাচিত হয়। কি হয়? পোপ নির্বাচিত হয়। তাদের তাদের ধর্মীয় গুরু বা ধর্মীয় নেতা পোপ নির্বাচিত হয়। এই পোপ এবার নির্বাচিত হয়েছে কোথা থেকে জানো? সেই যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র থেকে এবার পোপ নির্বাচিত হয়েছে। তার নাম হচ্ছে রবার্ট প্রভোস্ট, এবং তিনি ২৬৭তম কি পোপ। তিনি ২৬৭তম কি? তিনি ২০০ আম পোপ নির্বাচিত হয়েছেন। তাহলে ওনার নাম কি? পোপ রবার্ট কি প্রভোস্ট হবে। বুঝতে পারছো? আগে ছিল পোপ ফ্রান্সিস, উনি তো মারাই গেলেন। এখন রবার্ট প্রভোস্ট, ইনি হচ্ছেন ২৬৭তম পোপ। ওকে। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেটভুক্ত করা হয় কবে? দেখি কে কে করতে পারে। এটার উত্তর করো। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চলে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু চলে আসতে পারে। দেখি কে কে উত্তর করতে পারে। আরে বললাম তো, ওদের পোপ হচ্ছে যে ওদের ধর্মীয়, খ্রিস্টানদের ধর্মীয় একজন গুরু বলা চলে। হ্যাঁ, এটা নিয়ে এত ইয়ে হওয়ার পোপ মানে ইয়ে হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এই প্রশ্নের উত্তরে বলো, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেটভুক্ত করা হয় কবে? এটা হলো যে ২৪ ডিসেম্বর ২০২৪। ২৪ ডিসেম্বর ২০২৪। ২৪ ডিসেম্বর ২০২৪। যদি বলা হয় কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয় কত সালে? যদি যদি বলে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয় কত সালে, তাহলে কি উত্তর দিবা? বলো। ২৪ ডিসেম্বর ২০২৪, রাইট। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এবার কিন্তু এই জিনিসটা কেউ কোনোভাবেই কিন্তু এটা ভুল করবে না। ভুল করলে কিন্তু একবারে খুব বাজে একটা সিচুয়েশন তৈরি হবে কিন্তু। মানে এই প্রশ্নটা আসার মতো। তো এটাকে ভুল করা ঠিক হবে না। ওকে, উনাকে ১৯৭২ সালে আনা হয় এবং ৭৪ সালে জাতীয় কবির ঘোষণা দেয়া হয়। আর ১৯৭২ সালে কবিকে স্থায়ীভাবে আনা হয় বাংলাদেশে, এবং ১৯৭৪ সালে ওনাকে জাতীয় কবির ঘোষণা দেয়া হয়। ১৯৭৬ সালে ওনাকে মানে নাগরিকত্ব দেয়া হয়। ঠিক আছে? এই হলো অবস্থা। তবে এবার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেটভুক্ত করা হয় ২৪ ডিসেম্বর ২০২৪। ওকে। এরপরে দেখো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বর্তমান সদস্য কয়টা? ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড, তাই না? এই আইএমএফ, একটা জিনিস দেখো, আইএমএফ এবং হলো যে আরেকটা সংস্থা আছে, সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক। এই ২ টা সংস্থাকে বলা হয় ব্রেটন উডস সংস্থা। এই ২ টা কি? এই ২ টাকে বলা হয় ব্রেটন উডস সংস্থা। কেন বলা হয় আপাতত এটা লাগবে না, শুধু এটা মুখস্থ রাখো। ব্রেটন উডস সংস্থা। ব্রেটন উডস সংগঠন বা সংস্থা। ব্রেটন উডস সংস্থা হচ্ছে কোন ২ টি? একটা হচ্ছে আইএমএফ, আর একটা হচ্ছে বিশ্ব ব্যাংক। ১৯৭২ সালে কবিকে স্থায়ীভাবে আনা হয়। ১৯৭৪ সালে উনাকে জাতীয় কবির মর্যাদা দেয়া হয়। ১৯৭৬ সালে নাগরিকত্ব দেয়া হয়, এবং ২৪ ডিসেম্বর ২০২৪ সালে উনাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে কি অধ্যাদেশ জারি করা হয়। আমি বলছি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড, বিশ্ব ব্যাংক, এই ২ টাকে বলা হয় ব্রেটন উডস সংস্থা। এই বলতে পারবে যে নিচের কোনটি, প্রশ্ন এরকম আসবে, নিচের কোনটি ব্রেটন উডস সংস্থা নয়? নিচের কোনটি ব্রেটন উডস সংস্থা নয়?
তাহলে এই দুটো কিন্তু ব্রেটন উডস সংস্থা, এটি ছাড়া অন্যটি কিন্তু ব্রেটন উডস সংস্থা নয়। এই আইএমএফ এর মোট সদস্য কিন্তু এখন 191টি। আইএমএফ এর মোট সদস্য কিন্তু এখন 191টি। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয়গুলো, সেটি তুমি দেখো, এই কয়েকটা জিনিস লিখে নাও তো ভাই। সার্ক, সার্কের সদস্য, সার্ক সদস্য হলো 8টি, সার্ক 8টি। আসিয়ান, আসিয়ান হলো যে ভাই, আসিয়ানের সদস্য হলো 11টি, আসিয়ান 11টি। বিমস্টেক হলো ভাইয়া, বিমস্টেকের সদস্য, বিমস্টেকের সদস্য কিন্তু 7টি, ঠিক আছে। আর হলো যে জাতিসংঘের সদস্য হলো, জাতিসংঘের সদস্য, জাতিসংঘ 193টি। কয়টা? 193টি। তারপরে দেখো যে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্য হচ্ছে কয়টি ভাই? 193টি। কি? 193টি। বাট একটা সর্বশেষ 2024 সালের, 2026 সালের, ঠিক আছে, 26 সালে কি ইউএসএ, 2026 সালে ইউএসএ, 26 সালের কত তারিখ বলো তো? 22 জানুয়ারি, 22 জানুয়ারি, জানুয়ারি ইউএসএ আনুষ্ঠানিকভাবে বের হয়, আনুষ্ঠানিকভাবে বের হয়। আর 20 জানুয়ারি সে বের হওয়ার স্বাক্ষর করে, আনুষ্ঠানিকভাবে ভাবে বের হয়, আনুষ্ঠানিকভাবে কি হয়? বের হয়, বের হয়ে যায়, বের হয়ে যায় আনুষ্ঠানিকভাবে। 2026 সালের 22 জানুয়ারি ইউএসএ আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায়। সার্কের সদস্য 8টা, আসিয়ান 11টা, বিমস্টেক হলো যে 7টা, জাতিসংঘ 193টা, হু 193টা। তারপরে হচ্ছে আমরা একটু আগে পড়লাম কি আইএমএফ হচ্ছে 191টা, আইএমএফ 191টা। কয়টা ভাই? 191টা। আমরা আরেকটা জিনিস পড়েছি, সেটি হলো যে সেটি হলো যে কমনওয়েলথ। কি পড়েছি আমরা? কমনওয়েলথ, কমনওয়েলথ, কমনওয়েলথ কয়টা? আর আমরা পড়েছি যে ওআইসি, ওআইসি, তাই না? ওআইসি হচ্ছে যে 57টি, কমনওয়েলথ হচ্ছে 56টি, কমনওয়েলথ 56টি, আর হচ্ছে ওআইসি 57টি, ওআইসি হচ্ছে 57টি। তাহলে সার্ক 8টি, আসিয়ান 11টি, বিমস্টেক 17টি, জাতিসংঘ 193টি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 193টি, আইএমএফ হচ্ছে 191টি, কমনওয়েলথ হচ্ছে 56টি, ওআইসি 57টি, আরেকটা হলো ন্যাম, এনএএম, ন্যাম, নন অ্যালায়েন্ট মুভমেন্ট, এটা কিন্তু 121টি, 121টি হচ্ছে ন্যাম। তাহলে এই কয়েকটা জিনিস মোটামুটি মাথায় যদি রাখো, তাহলে হচ্ছে যে এখান থেকেই রিপিট হলে হবে আর কি, তাই না? এখান থেকে রিপিট হলে হবে। কি কি পড়েছি আমরা? আমরা পড়েছি হচ্ছে সার্ক 8টি, আসিয়ান 11টি, বিমস্টেক 7টি, তারপরে জাতিসংঘ হচ্ছে যে, জাতিসংঘ মানে হ্রস্বইকার, দীর্ঘইকার হয়ে গেছে, 193টি জাতিসংঘ। হুটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 193টি, কারণ 194টি ছিল, বাট সর্বশেষ 2026 সালে ইউএসএ 22 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। কমনওয়েলথ 56টি, ওআইসি 57টি, আর আইএমএফ হচ্ছে 191টি। এই হলো মানে মোটামুটি এই আহ, সংগঠনগুলোর হচ্ছে অবস্থা। সো এটা হচ্ছে তোমরা মাথায় রেখো, আমার মনে হয় যে কাজে দেবে। আচ্ছা, এরপরে দেখি বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে? প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে ভাই জাপান। জাপানটাকে মনে রাখতে হবে। কাঠ দিয়ে, মানে দেখছো পুরো এত গরিব গরিব হলো, কাঠ দিয়ে কি করলো? স্যাটেলাইট তৈরি করলো। মাথায় রাখতে হবে যে যে স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়, সাজেক ভ্যালিকে রাঙামাটির ছাদ বলা হয়। খুব ইম্পর্টেন্ট, সাজেক ভ্যালি বা সাজেক ভ্যালিকে রাঙামাটির ছাদ বলা হয়। আরেকটি প্রশ্ন আমরা রেখেছি কি, পাবনা, নাটোর, সিরাজগঞ্জে অবস্থিত সবচেয়ে বড় বিল চলন বিল। এই চলন বিল দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে। আত্রাই নদী, এই চলন বিলের মাঝখান দিয়ে আত্রাই নদী, আত্রাই নদী প্রবাহিত কোথায় ভাই? চলন বিলে। আত্রাই নদী প্রবাহিত হয়েছে চলন বিলের মধ্যখান দিয়ে প্রবাহিত। আত্রাই নদী চলন বিলের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। এই চলন বিল হলো যে কোথায় ভাইয়া? পাবনা, একটা হলো পাবনা, নাটোর এবং হচ্ছে সিরাজগঞ্জে। এরপরের প্রশ্ন দেখি, বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ আয় করে? সব থেকে আয় করে মূল্য সংযোজন কর থেকে, মূল্য সংযোজন কর থেকে। এটার ইংলিশ হচ্ছে ভিএটি, ভ্যাট। ভিএটি কি? ভ্যালু, VALUE, ভ্যালু অ্যাডেড, ADDED, অ্যাডেড ট্যাক্স, তাই না? ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। এর সংক্ষেপে বলা হয় মূসক, মূসক থেকে। কারণ কিভাবে অ্যাড করে তুমি দেখো, নর্মালি হচ্ছে যে তুমি যে একটা চকলেট কিনে খাও বাসায়, ওই চকলেটের মধ্যেও কিন্তু
হয়তো তুমি যদি ৳১ দিয়ে চকলেট কেনো তাহলে ওখানে দেখবা যে ২ থেকে ৩ পয়সা সরকারকে ওই চকলেট কোম্পানি দেয়। তার মানে তুমি কিন্তু ট্যাক্স দিচ্ছ একটা চকলেট কেনার সময় তুমি টেরই পাচ্ছ না। তুমি হয়তো গ্রামের দোকানদারকে টাকা দিচ্ছ। কিন্তু ওই টাকা কিন্তু সরকারকেও দেয়া হচ্ছে। কারণ ওই ৳৫ র মধ্যে, ওই ৳৩ র মধ্যে, ওই ৳১ র মধ্যে সরকার একটা ট্যাক্স নেয় যেটা ওই চকলেট কোম্পানি সরকারকে দেয়। বুঝতে পারছো? একটা খাতা কিনলেও, একটা ৳৫ র কলম কিনলেও তোমাকে ট্যাক্স দিতে হয়, তুমি টেরই পাও না। সো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু মূল্য সংযোজন কর। মানে কি একটা পণ্যের সাথে সংযোজিত থাকে যেটাকে ইংলিশে বলা হয় ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বুঝতে পারছো? তাহলে এই জায়গাটা থেকে সরকার সবথেকে বেশি ইনকাম করে। এবং তুমি যখন আমাদের কোচিং এ ভর্তি হও, তোমার কাছে যে ফিটা নেয়া হয় সেখানে কিন্তু ভ্যাট আছে। সেখানে কিন্তু গভর্নমেন্টকে ভ্যাট দিতে হয়। সেখানেও কিন্তু ভ্যাট আছে। প্রত্যেকটা জায়গাতেই ভ্যাট আছে কিন্তু। ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথবা মূল্য সংযোজন কর। চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম গোষ্ঠীর নাম হলো উইঘুর। মুসলিম গোষ্ঠীর নাম কি? উইঘুর। তাহলে বলবো যে উইঘুর মুসলিম জনগোষ্ঠী বাস করে চায়নাতে। উইঘুর মুসলিম জনগোষ্ঠী বাস করে কোথায়? চায়নাতে। খুবই গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন হচ্ছে একটি ছবি দেখিয়ে তন্নি বলল। দেখি এইটার উত্তর কেউ দিতে পারে কিনা? আমি তাহলে তাকে হচ্ছে যে একটা চকলেট পাঠিয়ে দিব এখান থেকে। কেউ পারবে এটা? ১৯৯৩ সালে চালু হয়, রাইট। আচ্ছা এইটার উত্তর কেউ দাও দেখি। চীনের একটি দেখো যে একটি ছবি দেখিয়ে তিন্নি বলল, "সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে।" ছবির ছেলেটির সাথে তন্বীর সম্পর্ক কি? এটির উত্তর দেখি কেউ দিতে পারে কিনা? দেখো, তিন্নি। এইখানে তিন্নি দাঁড়ায় আছে সে বলল, তিন্নি বলতেছে কি যে সে আমার একটা ছবির দিকে তাকায় একজনকে বলতেছে। ধরো তুমি গেছো, তিন্নি একটা ছবির দিকে তাকালো। তাকায় বলতেছে যে সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে। তার মানে সে আমার দাদার। তাহলে সে আমার দাদা মানে কি? তিন্নির দাদা, তিন্নির দাদার ছেলে। তিন্নির দাদার ছেলে কি রে ভাই? তিন্নির দাদার ছেলে তো বাবা। তিন্নির যে দাদা, তো দাদার ছেলে কি হবে? দাদার ছেলে হবে বাবা। আর বাবার ছেলে কি হবে তিন্নির? তিন্নির এটা ধরো তিন্নি। তিন্নির যে দাদা, তো তিন্নির দাদার যে ছেলে, তো তিন্নির বাবা হবে না? তিন্নির বাবার যে একমাত্র ছেলে, সে ভাই হবে না? তিন্নির দাদার দাদার ছেলে কিন্তু তিন্নির দাদার ছেলে কিন্তু কি হতে পারে? বাবাও হতে পারে, চাচাও হতে পারে। বলছে কি? তিন্নির দাদার একমাত্র ছেলে। একমাত্র ছেলে, একমাত্র। তিন্নির দাদার একমাত্র ছেলে মানে কি? তিন্নির বাপ। রাইট? তিন্নির দাদার একমাত্র ছেলে মানে তিন্নির বাবা। তার বাবার একমাত্র ছেলে তো তাহলে হচ্ছে তিন্নির ভাইই হবে, তাই না? তিন্নির ভাই। এটি হবে তিন্নির ভাই। ওকে। এরপরে দেখি খাবারের সাথে কোনটি সবসময় থাকবে? টেবিল কি থাকা বাধ্যতামূলক? টেবিল থাকলেও খাওয়া যাবে, না থাকলেও খাওয়া যাবে। থালা বাসন থাকা বাধ্যতামূলক? ডাজন্ট ম্যাটার। আরে ভাই তোমাকে কি বলছে খাবারের সাথে? খাবার মানে বলছে যে খাও এখনই? এটা খাবার আছে। খাবার মানেই হচ্ছে খাবারের সাথে খাদ্য সামগ্রী থাকবে। বাট ক্ষুধা লাগলেও খাবার একখানে থাকতে পারে, না থাকলেও থাকতে পারে। ধরো খাবার মানে কি? খাদ্য সামগ্রী। সোজা হিসাব খাবার মানে খাদ্য সামগ্রী। খাবার মানেই হলো যে খাদ্য সামগ্রীর যে ব্যাপারটা। ওকে। এরপরে কি বলছে পরিশ্রম হলে তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি সফলতা পাবা। আর তুমি যদি শ্রম দাও তাহলে তোমার উন্নতি হবে। শ্রম দিলে কি হবে? উন্নতি হবে। মানে যত শ্রম দিবা সেই কাজের উন্নতি হবে। আর পরিশ্রম করলে তো সফলতা পাবা। শ্রম দিলে উন্নয়নটা হবে। ঠিক আছে? উন্নতি হবে। হ্যাঁ, শ্রম দিতে, দিতে দক্ষতাও হয় কিন্তু উন্নতিটা বেশি যে তুমি সারাক্ষণ শ্রম দিচ্ছ। তুমি একটা আউটপুট তো পাবা। একটা উন্নতি তো পাবা। একটা আউটপুট কিন্তু তুমি পাবা। আলহামদুলিল্লাহ হয়েছে ভাইয়া। চকোলেট দিয়েন। রাইট। তাহলে দেখা করে তোমাকে চকোলেট নিতে হবে। কারণ আমি তো হচ্ছে ঢাকায় থাকি। তুমি কই থাকো? সেটা তো হচ্ছে তোমাকে দেখা করে নিতে হবে। তাই না? আচ্ছা, নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের? দেখো, এইখানে তুমি একটা জিনিস দেখো ভাই, প্লুটো, এই চাঁদ কিন্তু পৃথিবীর একটি হচ্ছে যে উপগ্রহ, তাই না? এই পৃথিবীর উপগ্রহ হলো একটি চাঁদ, তাই না? এখন ব্যাপারটি হলো যে এই পৃথিবী, মঙ্গল গ্রহ, পৃথিবী গ্রহ এবং প্লুটো এই ৩ টাই হচ্ছে গ্রহের মধ্যে পড়ে। চাঁদ কিন্তু পড়ে না এবং এই ৩ টা প্লুটো, মঙ্গল এবং পৃথিবী এই ৩ টা কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সূর্য আছে, প্লুটো ঠিকই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। সূর্যকে কেন্দ্র করে মঙ্গল গ্রহ ঘুরে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নামক গ্রহটি ঘুরে। কিন্তু ভাইয়া চাঁদ কিন্তু আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, তাই না? তাহলে হচ্ছে চাঁদ হচ্ছে ভিন্ন রকমের। চাঁদ হলো ভিন্ন রকমের। এই ধরনের প্রশ্ন যদি আসে আমার মনে হয় যে তোমরা ভালো মতোই পাবা। আচ্ছা,
আচ্ছা, আরেকটি ব্যাপার হলো গিয়ে যে মূল্যবোধের চালিকা শক্তি কি রে ভাই? মূল্যবোধ। আমরা কোনটাকে মূল্য দিচ্ছি? মূল্যবোধ। যেমন হচ্ছে যে তুমি তোমার মায়ের অসুস্থতাকে মূল্যায়ন করবা, নাকি তোমার একজন ক্লাসমেট অসুস্থ হয়েছে তাকে মূল্যায়ন করবা। নিশ্চিন্তে তুমি তোমার মায়ের অসুস্থতাকে মূল্য দিবা। এই যে মূল্যবোধটা, এগুলো তৈরি হয় সংস্কৃতি থেকে। সংস্কৃতিটা কালচার। আমাদের দেশের কালচার, এটা একটা দায়িত্ববোধ। উদাহরণটা এভাবে দেয়া ঠিক হলো না। মানে ধরো যে এই যে মনে করো যে মূল্যবোধ, একটা বিষয়কে মূল্য দেয়া। যেমন ভোট দিতে যাওয়াটা। তুমি বলতেছো আমি ভোট দিতে যাব না। গিয়ে কি হয়? কিন্তু এটা তো রাষ্ট্রের একটা দায়িত্ব। মানে মূল্য দিতে হবে জিনিসটাকে। তো এটা আমাদের যে কালচার, সেই কালচারটা থেকেই কিন্তু যে না ঠিক আছে এখানে দেখি যে ছোটবেলা থেকেই বাবা ভোট দিতে গেছে, মা ভোট দিতে গেছে। হ্যাঁ? মানুষকে গিয়ে মানে সম্মান করা। এই যে একটা মূল্য দেয়া। তারপরে হচ্ছে যে ধরো বড়দেরকে সালাম দেয়া। তুমি তো ছোটবেলা থেকে দেখছো যে তোমার ভাই টিচারকে দেখলেই হচ্ছে দূর থেকে দেখলেই বিনয়ের সাথে গিয়ে কথা বলে সালাম দিয়ে। তাই না? তোমার বোন বিনয়ের সাথে টিচারের সাথে কথা বলে। সো তুমি দেখতেছো তোমার আশেপাশের সবাই টিচারকে খুবই বিনয়ের সাথে কথা বলতেছে। তার মানে তুমি কি বলে, "স্যার, আপনি এমনি বলতেছেন কেন?" এভাবে বলবা? না। এটা তো মূল্যবোধের মধ্যে পড়ে না। মূল্য দিচ্ছ স্যারকে সম্মান দিয়ে। সেই জিনিসটা কিন্তু তুমি শিখছো তোমার সমাজ থেকে, তোমার সংস্কৃতি থেকে। ঠিক আছে? সুশাসন হলো না কেন? না, সুশাসন তো ভাই আরে ভাইয়া সুশাসন হলো যে একটা রাষ্ট্রকে সুন্দর করে শাসন করা। ধরো বর্তমান তারেক রহমান আছে। তারেক রহমান এমনভাবে আইন-টাইনগুলো চালু করবে যে যেন ওই এলাকার হচ্ছে একজন সবথেকে মনে করো গরিব মানুষটি যে কিনা যার কোনো ক্ষমতা নাই, হ্যাঁ? সেও যদি কোনো তার সাথে যদি কোনো অন্যায় করা হয়, কোনো এমপি যদি তার সাথে অন্যায় করে, ওই আইন বলে রাষ্ট্রের নাগরিক হিসেবে এমপি হেরে যেতে পারেন। কোনো এমপি যদি তাকে মারেও, ওই এমপিকে ইনস্ট্যান্ট জেলে ঢুকাতে হবে। কারণ মানে উনি কেন উনাকে হচ্ছে অন্যায়ভাবে মারা হলো। বুঝতে পারছো? এটা একটা সুশাসন। তারপরে হলো যে সুশাসন কি? ধরো যে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয় নাই। ফাঁস হইছে ইচ্ছামত তাকে ধরে হচ্ছে বাটাম দিছে গভর্নমেন্ট। যে কেন তুই ফাঁস করলি? হ্যাঁ? এই যে একটা শাসন, একবারে আইনের শাসনটা নিশ্চিত করা। ঠিক আছে? ধরো যে তুমি একটা মানে তোমার সাথে কেউ অন্যায় করছে, তুমি কোর্টে গেছো বা থানায় গেছো, ইনস্ট্যান্ট তোমার একটা সমাধান আসছে। হ্যাঁ? মামলা দিছো হচ্ছে ওটার ফল ফল তুমি দ্রুত পেয়ে গেছো। সেইটা হচ্ছে যে সুশাসন, রাইট? খুবই ভালো কথা বলছে একজন প্রণয় দেবনাথ, রাইট? সে বলেছে যে আইনের সাথে সুশাসনের সম্পর্ক। আর আমাদের এই মূল্যবোধটা আসলে সংস্কৃতির সাথে সম্পর্ক। আইনের সাথে খুবই দারুণ কথা বলছে। যদি আমরা আইনের সাথে হচ্ছে চিন্তা করি, আইনকে দিয়ে হচ্ছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারবো। কিন্তু আমরা সংস্কৃতি আমি কি বললাম এইটাই। একজন টিচারকে বৃদ্ধ মানুষকে দেখলেই চেয়ার থেকে ওঠা। মেট্রো রেলে যাচ্ছ তুমি উঠে একজন বৃদ্ধকে বা একজন গর্ভবতী মাকে অথবা একটা সন্তান সহ একটা ছোট বাচ্চা সহ একটা মা আছে তাকে আমি যেমন আজকেও আমি মেট্রোতে উঠেছি দেখছি যে একজন মহিলা আসছে বাচ্চা নিয়ে। আমি তাকে কিন্তু সিটটা ছেড়ে দিয়েছি। কারণ কি? এটা একটা আমাদের এই যে আমি উনাকে কিন্তু মূল্য দিয়েছি। আমি কিন্তু আরেকটা ছেলেকে বসতে দেইনি ওখানে। আমি বলছি, "আপনি বসেন।" কারণ হচ্ছে আমি দেখছি যে একটা বাচ্চাকে কোলে নিয়ে উনার যাওয়াটা কঠিন। এই যে এই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটাকে এই ব্যাপারটা তো ভাই মানে আম সাইফুল না? সে কমেন্টে উপরে গেল। সে বলছে, "ভাইয়া খুব গুছিয়ে পড়াচ্ছেন" না কি, কি জানি লিখছে। এনিওয়ে এই হলো ব্যাপারটা যে আমি কিন্তু তাকে হচ্ছে যে আমি কিন্তু হচ্ছে তাকে কি করেছি? আমি কিন্তু জায়গা দিয়েছি। তার মানে কি? আমাকে দেখে কিন্তু আরো একজন শিখতেছে। তার মানে কি? এটা কিন্তু কালচার। এটাই কিন্তু সংস্কৃতি। একজনকে দেখে আরেকটা শিখতেছে। তার মানে কি? মূল্যবোধটা হচ্ছে মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। আচ্ছা, দেখো একজন শিক্ষার্থী গ্রুপ স্টাডিতে সবার মতামতকে গুরুত্ব দেয়। এটি কোন ধরনের মূল্যবোধ? সহনশীলতা। সহ্য করতে হবে। মেয়েরা তো হচ্ছে অনেকেই সহনশীল মানে নয়। ঠিক আছে? অনেক ধরনের সহনশীল নয়। কেমন টাইপের? যে ঝগড়া করা মানে তারা তো হচ্ছে যে হাসব্যান্ডের জায়গায় সহনশীল আরো নয়। ঠিক আছে? সব কথাই মানে তাকে হচ্ছে ইয়ে করে বলতে হবে। থাকে না যে দেখবা যে বিভিন্ন জায়গায় হাসব্যান্ডরা কিন্তু ব্যাপক কি হয়? নিগ্রহের শিকার হয়। ঠিক আছে? কি হয়? নিগ্রহের শিকার হয়। বুঝতে পারছো? তো এটা কিসের? সহনশীলতার অভাব। মেয়েরা কিন্তু একটু কম সহনশীল হয়ে ওঠে, তাই না? আচ্ছা, সহনশীল হতে হবে কিন্তু। ঠিক আছে? যেমন সবার ক্ষেত্রেই কিন্তু সহনশীল হতে হবে। যে না একটা ধৈর্য নিতে হবে। মানে সহ্য করার ক্ষমতা কিন্তু তোমাদের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? সেটা কি? একজন শিক্ষার্থী গ্রুপ স্টাডিতে সবার মতামতকে গুরুত্ব দেয়। সবার কথা শুনতে হয়। অনেকে তো তোমরা আছো যে তোমরা কথাই শুনতে চাও না। এলাকার মধ্যে ধরো যে কিছু একটা হচ্ছে বাসায় হচ্ছে তোমার মাকে তুমি তোমার মা একটা কথা বলতেছে তুমি শুনতেছই না।
একটা ঝগড়া লাগছে, তুমি ইচ্ছামতো বকে যাচ্ছ, এই সেই। কিন্তু তারও যে বলার একটা বিষয় আছে, সেটা তুমি শোনোই না। তোমার ফ্যামিলির হচ্ছে অন্য মেম্বারদের কথা শুনতে চাও না, তার আগেই তুমি সমাধান দাও। হাসব্যান্ডের কোনো কথাই শুনতে দাও না, তার আগেই তুমি কি একটা সমাধান দিয়ে দিছো। আমরা এমন দেখি তো। ঠিক আছে? একবারে ইচ্ছামতো সমাধান কিন্তু তুমি আগে দিয়ে দিচ্ছ। কথা শুনতে হয়। সবার কথা শুনতে হবে। ৬ জন ফ্যামিলিতে মেম্বার আছে। তুমি বলো তো কি এটা? আচ্ছা, তুমি এটাকে কিভাবে দেখো? ওকে, শুনবা। তুমি কিভাবে দেখো? তুমি কিভাবে দেখো? তুমি কিভাবে দেখবো? তারপরে শুনে একটা সমন্বিত মতামত নেওয়া হয়। তো ঠিক একইভাবে গ্রুপ স্টাডিতে সবার মতামত শুনবা। ৭ জন আসছে, ৭ জন তুমি একটু লিডার, হ্যাঁ? তুমি একটু বেশি ক্ষমতা দেখাচ্ছ। এই তোমার কথা শুনতে হবে না। বলো তো, তুমি বলো তো কি হইলো? একটা সমাধান দিয়ে দিলে, এটা না। সবার কথা শুনতে হবে। শুনে একটা সমাধান দিতে হবে। সেটাই হলো সহনশীলতা। সহ্য করতে হবে সবার মতামত, সবার কথা। তোমার মতের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু সবার মতামতের গুরুত্ব দিতে হবে। এটাই সহনশীলতা। ব্যতিক্রম সংখ্যা কোনটি? ভাই, মৌলিক সংখ্যা তো তোমরা জানো। সবথেকে জোড় মৌলিক সংখ্যা তো ২, তাই না? জোড় মৌলিক সংখ্যাকে ২ না? জোড় মৌলিক সংখ্যা। ১ম জোড় মৌলিক সংখ্যা একটাই আছে, জোড় মৌলিক সংখ্যা, এটা হচ্ছে ২। আচ্ছা, এটা ২। তাহলে ২ এর পর আমরা জানি ৩ মৌলিক সংখ্যা। আমরা জানি ৫ মৌলিক সংখ্যা। আমরা জানি ৭, তাই না? ২, ৩, ৫, ৭। আমরা জানি ১১। আমরা জানি হচ্ছে ১৩। তারপরে জানি কি ১৪, ১৫, তারপরে ১৬ না ১৭। তাহলে এখানে দেখো ভাই, মৌলিক সংখ্যা দেখো, ৭ একটা মৌলিক সংখ্যা, ৩ একটা মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে যে আ এখানে দেখো যে উম এখানে একটা জিনিস ভুল আসছে। এটা ৯ ছিল না। এটা ছিল ১। এটা ছিল ১। ঠিক আছে? তাহলে ১৭ একটা মৌলিক সংখ্যা। তাহলে এইটা হবে না। বুঝতে পারছো? ও হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা তো ৩ টাই মৌলিক সংখ্যা। এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয়। ঠিকই আছে উত্তর। জি, ঠিক আছে। ৭ একটা মৌলিক সংখ্যা, ৩ একটা মৌলিক সংখ্যা, ১৭ একটা মৌলিক সংখ্যা, ৯ মৌলিক সংখ্যা নয়। ওকে, গুড। তারপরের প্রশ্নটা দেখো ভাই। নৈতিক মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা। নৈতিক মূল্যবোধ। নৈতিক আর অনৈতিক। নৈতিক আর অনৈতিক বুঝো না? যেটা অনৈতিক কাজ আর এটা নৈতিক কাজ। সবার ভেতরে এক ধরনের নৈতিক চেতনা কিন্তু আছে। নৈতিক চেতনা ছোটবেলা থেকেই একজনের মধ্যে কিন্তু গ্রো হয়। ঠিক আছে? এবং সেটা অনুযায়ী কিন্তু আমরা কি বিভিন্ন মূল্যবোধের বিষয়গুলো কিন্তু আমরা নৈতিক মূল্যবোধের উৎস। এই যে এটা নৈতিকভাবে ঠিক কিনা, এটা বেঠিক কিনা, একজন বৃদ্ধ মানুষকে মানে শ্রদ্ধা করা বা একজন কম সবল মানুষের গায়ে হচ্ছে যে হাত তোলা, এটা কি নৈতিকভাবে ঠিক? মানুষকে ঠকানো নৈতিকভাবে ঠিক? না। এই জিনিসগুলো, এই যে না বারবার বলতেছি, এটা কোথা থেকে আসে? নৈতিক চেতনার মধ্যে থেকে আসে। অনেকে বলে যে ধর্মের মধ্যে থেকে আসে। কিন্তু হ্যাঁ, যারা ইসলাম ধর্ম, তারা তো তুমি বলতে পারো ধর্মের মধ্যে থেকে আসে। তাহলে যে নাস্তিক, সে কি নৈতিক হতে পারে না? একজন ধর্ম মানে এমন মানুষ কিন্তু গিয়ে একজনকে খুন করতে পারে। আবার এমনও দেখবা যে একজন নাস্তিক যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, কিন্তু সে আবার দেখবা যে কারো কোনো ক্ষতিও করে না। এমনও আছে, কিন্তু হতে পারে। সো তাহলে এইজন্য সামগ্রিকভাবে ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা বলতে পারি নৈতিক মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা। কি বলতে পারি? নৈতিক চেতনা। ওকে, এরপরে দেখো, বৃদ্ধ রোগী ভুলে যান, ধীরে কথা বলেন। এটা বলুন না। বৃদ্ধ রোগী ভুলে যান, ধীরে কথা বলেন। তারা ধীরে কথা বলেন। এটা আপনার করণীয় কি? একজন নার্স হিসেবে তুমি কি চুপ থাকবা? কড়া কথা বলবা? ধৈর্য ধরে শুনতে হবে। এজন্য বললাম, যারা নার্সিং এ আসে তাদের ধৈর্য থাকতে হবে। ঠিক আছে? খুবই ধৈর্যশীল হতে হবে। ঠিক আছে? আমি জানি যে হাসব্যান্ডের সামনে গিয়ে হয়তো ধৈর্য থাকবে না। কিন্তু ধৈর্য রাখতে হবে কোথায়? রোগীর সামনে কিন্তু ধৈর্য থাকতে হবে। রোগীর সামনে ধৈর্যহারা হইলে কিন্তু একবারে পিটুনি দিয়ে দেবে মানুষ। ঠিক আছে? যদি পিটুনি হয় তাহলে কিন্তু ঝামেলা। ঠিক আছে? দেখা যাচ্ছে যে রোগীর কথা শুনতেছে না, বৃদ্ধ মানুষের কথা, বৃদ্ধ রোগীর। কারণ বাংলাদেশের যে সোসাইটি, ধরে কিন্তু পিটুনি দেবে নার্সকে। এটা হচ্ছে আমাদের একটা সবথেকে বাজে একটা ব্যাপার। একটা নার্স এবং একটা ডাক্তার এত কষ্ট করে পড়াশোনা করে, কোন কিছু হলে নার্সের দোষ অথবা কার দোষ? রোগীর দোষ। একবার চেয়ার ভাঙাভাঙি, টেবিল ভাঙাভাঙি, এটা খুবই দুঃখজনক। এই কালচারটা আমাদের এখানে এইভাবে গ্রো হয়েছে। রোগী তো মরেই যেতে পারে আসলে। কোন কারণে দেখা গেল যে রোগের কারণেই মরে গেছে। বলছে যে আমার মায়েরে বা বাবারে অথবা আমার অমুকরে তমুকরে মেরে ফেলছে। এই ডাক্তার আর এই নার্স। ঠিক আছে? তারপরে কি দাও উত্তম মাধ্যম। এই জিনিসগুলো খারাপ। এই কালচারটা ধীরে হয়তো ঠিক হয়ে যাবে। আমি আশা করি যে এটা ঠিক হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। তাহলেই হবে। ওকে, ফাইন। এরপরের প্রশ্নটা দেখো, যক্ষ্মার জন্য যে টিকা দেয়া হয়, বিসিজি টিকা দেয়া হয়। একটা জিনিস তোমরা দেখো, এই যে কি বলে
ইপিআই ইপিআই হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এটা তোমরা সবাই জানো এবং খুব মানে ভালো মতো জানতে হবে। ইপিআই হচ্ছে যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এক্সপ্যান্ডেড কি এটা রে ভাই? এটা জানতেই হবে। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন, PROGRAM প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, IMUNIZATION ইমিউনাইজেশন। এই প্রোগ্রামের আওতায় 1979 সাল থেকে হচ্ছে টিকা দেয়। টিকা দেয়া হয়। টিকা দেয়া হয়। দেয়া হয়। কয়টা টিকা দেয়া হয় জানো? এটা দেয়া হয় হলো যে 9টি টিকার মাধ্যমে 9টি টিকা দেয়া হয়। আগে 8টি টিকা দেয়া হতো। এখন 9টি টিকা দেয়া হয় 11টি রোগের বিরুদ্ধে। 11টি রোগের বিরুদ্ধে। খুবই ইম্পর্টেন্ট। আগে কিন্তু 8টা টিকা দেয়া হতো। আগে দেয়া হতো 8টা টিকা। আগে দেয়া হতো 8টা টিকা, এখন দেয়া হয় 9টা টিকা। আগে দেয়া হতো 8টা টিকা 10টি রোগের বিরুদ্ধে, এখন দেয়া হয় 9টি টিকা 11টি রোগের বিরুদ্ধে। 11টি রোগের বিরুদ্ধে দেয়া হয়। আগে দেয়া হতো 8টি টিকা 10টি রোগের বিরুদ্ধে, এখন দেয়া হয় 9টি টিকা 11টি রোগের বিরুদ্ধে। 9টি টিকা 11টি রোগের বিরুদ্ধে দেওয়া হয়। আগে দেওয়া হতো কি 8টি টিকা 10টি রোগের বিরুদ্ধে। এখন দেওয়া হয় 9টি টিকা দেওয়া হয় 11টি রোগের বিরুদ্ধে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন 1979 সালে থেকে টিকা দেয় এই প্রোগ্রামের আওতায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আগে দেওয়া হতো 8টি টিকা 10টি রোগের বিরুদ্ধে, এখন দেওয়া হয় 9টি টিকা 11টি রোগের বিরুদ্ধে। এবং সর্বশেষ যে রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়, এটা কেউ বলতে পারবা দেখি? কেউ বলতে পারে কিনা? সর্বশেষ 11 নম্বর রোগটি কোন রোগকে অন্তর্গত করা হয়েছে? না, না 12টি তো না। 12টি কোনটা বলো তো? এটা কি এই ChatGPT থেকে মারছো যে 12টি? সেটি কিনা? আর আসলে যদি 12টি দেওয়া হয় তাহলে আমাকে কমেন্টে একটু জানাও যে এই 12টা রোগ। কেউ 12টা আমি বলছি কি 11টি রোগের বিরুদ্ধে। এই 11টা রোগের কথা লিখো তাহলে। মানে 12টি রোগের কথা লিখতে হবে। 12টি রোগের নাম কি বলো? আমি তো জানি যে 11টা। তাহলে 12টি রোগের নাম কি? আরে ভাই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা এটা নিয়েই তো 11টা। জরায়ু ক্যান্সারের জন্য। তাহলে 12টি রোগের নাম লিখো। 12টা রোগের নাম আমাকে দেখাতে হবে। সর্বশেষ জরায়ু ক্যান্সারের টিকা প্যাপিলোমা, রাইট? আমি জানি এটা। এবং আমি জানি যে 9টা রোগের বিরুদ্ধে, সরি 11টা রোগের বিরুদ্ধে 9টি টিকা দেওয়া হয়। সেই 9টি সেই তুমি বলতেছো 12টা। হ্যাঁ, তাহলে 12টা তুমি বের করে আনো। কি, কি আছে? খুবই ইম্পোর্টেন্ট। এটা ক্লিয়ার না করে কিন্তু পরীক্ষায় যাবা না। বলো তো? না, না, না। এটা আমি যেটা জানি ভালো করে, সেটা হচ্ছে যে 11টি রোগের হচ্ছে যে 12টি রোগের বিরুদ্ধে কয়টি? 11টি রোগের বিরুদ্ধে হচ্ছে 9টি টিকা। আগে ছিল 10টি রোগের বিরুদ্ধে হচ্ছে 8টি টিকা।
তাও দেখি আমি একটু অথেন্টিক সোর্স দেখি না। আমি যা লিখাইছি এটাই ঠিক হবে। আমি তো দেখেই বলতেছি, খুব ভালো মতো দেখেই বলছি। ইয়াতে সার্চ দিলে হয়তো ১২ টি দেখাবে। কারণ অনেক সময় কিন্তু ChatGPT তোমাকে ভালো উত্তর দেবে না। আচ্ছা, আমি যদি বলে থাকি ক্লাসে তাহলে সেটা হয়তো mistakenly বলে ফেলতে পারি। হ্যাঁ? না, সেটা হয়তো mistakenly বলতে পারি। কিন্তু এটি হচ্ছে যে মানে ঠিক উত্তর। শোনো, একটা ট্রিকস দেই। যদি এরপরেও মানে উল্টাপাল্টা লাগে, রাইট ১১ টি হবে। দেখো আগে ছিল ১০ টা ৮ টা ৮ টা টিকা দেয়া হতো ১০ টি রোগের বিরুদ্ধে। এখন ৯ টি টিকা দেয়া হয় ১১ টি রোগের বিরুদ্ধে। খুবই ইম্পোর্টেন্ট, এটাই মাথায় রাখবে, এটাই ঠিক। এটা একদম আমি স্পষ্টভাবে ২০২৫ এর যে সেটা দেখে দেখেছি। আর সর্বশেষ যেটা সেটি হচ্ছে যে এইচপিভি, হ্যাঁ, ওই যে প্যাপিলোমা ভাইরাস যেটা সেটা হচ্ছে জরায়ু রোগের জন্য। আবার ১৫ টা বলতেছে একজন। বাট তারপর দেখো, জিয়াউর রহমান বাংলাদেশের ৭ম প্রেসিডেন্ট। জিয়াউর রহমান বাংলাদেশের ৭ম প্রেসিডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আর তারেক রহমান তো ১১তম প্রধানমন্ত্রী। তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী যদি আসে আরকি। ১১তম প্রধানমন্ত্রী, ১১তম প্রধানমন্ত্রী, ঠিক আছে? এটা ইম্পোর্টেন্ট। আর আর হচ্ছে তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী। আর ৭ম প্রেসিডেন্ট হচ্ছে উনার বাবা। এই ২ টা ইম্পোর্টেন্ট। এই ২ টা যদি আসে, আর ত্রয়োদশ নির্বাচন হয়েছে। ত্রয়োদশ নির্বাচনে ত্রয়োদশ ত্রয়োদশ নির্বাচনে ত্রয়োদশ নির্বাচনে তারেক রহমান প্রেসিডেন্ট হয়েছেন। সরি, প্রধানমন্ত্রী হয়েছেন। ত্রয়োদশ নির্বাচন, তাই না? এবার ত্রয়োদশ নির্বাচন হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী এবং ত্রয়োদশ নির্বাচনে এটা হয়েছে। আর ৪ টা গণভোট হয়েছে। ৪ টি গণভোট হয়েছে। এ পর্যন্ত গণভোট কয়টি? ৪ টি। সর্বশেষ গণভোট কিন্তু ওই ১২ ফেব্রুয়ারিতে নির্বাচনও হয়েছে। তোমরা জানো এবং তোমরা সবাই গণভোটও দিয়েছো যেহেতু ২০২৬, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, কয়লা ভিত্তিক বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায়? এটা পার্বতীপুর দিনাজপুরে। কোথায়? পার্বতীপুর দিনাজপুর। এটা বহুবার পরীক্ষায় বলেছি, বিভিন্ন ক্লাসে বলেছি। সাম্প্রতিক কোন দেশে ২০২৫ সালের হিসাবে সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে? মানে বাচ্চাই জন্ম না, তাহলে বাড়বে কেমনে? জনসংখ্যা বাড়বে কেমনে? এটা কিন্তু খুব দ্রুতই মানে জনসংখ্যা কমায় ফেলবে, বুঝছো? চায়নাতে হচ্ছে দেখো, চায়নাতে হচ্ছে এই একজন কি লিখছে ১১তম নির্বাচন হিসেবে, দাঁড়াও। কি লিখলো রে ভাই? কে জানি লিখছে যে ১১তম নির্বাচনে ১৩তম প্রধানমন্ত্রী হইছে। এই ১৩তম নির্বাচনে ১১তম প্রধানমন্ত্রী হইছে। একজন উল্টোপাল্টা লিখছে, উপরে চলে গেছে। ১৩তম নির্বাচনে ১১তম প্রধানমন্ত্রী। ১১তম নির্বাচনে ১৩তম প্রধানমন্ত্রী না। ঠিক আছে? আরে ভাই হ্যাঁ, একজন লিখছে যে আম ১২ টি টিকা, টাইফয়েডের টিকা কার্যক্রম বের হয়ে যান। আমি বারবার বলতেছি ১১ টা রোগের বিরুদ্ধে ৯ টি টিকা। ঠিক আছে? ওকে। সম্প্রতি তাহলে ২০২৫ সালে সবথেকে কম জন্ম নিয়েছে চায়নায়। এরপরে দেখো, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের তথ্য অনুযায়ী ২০২৪ সালে বৈশ্বিক পর্যটন আয়ে সর্বশ্রেষ্ঠ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক পর্যটন আয়ে সর্বশ্রেষ্ঠ দেশ কি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক পর্যটন আয়ে সবথেকে সর্ব সর্ব সবথেকে বৈশ্বিক পর্যটন আয়ে সবথেকে বেশি আয় করে যুক্তরাষ্ট্র, এটা মাথায় রাখো। আরেকটা হলো, সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসার পরিচালিত চন্দ্রপৃষ্ঠে মনুষ্যবিহীন যে অভিযান পরিচালনা করবে তার নাম হলো অর্টোমিস 2। তার নাম কি? আর্টোমিস 2। আর্টোমিস 2। তার হচ্ছে যে আর্টোমিস 2। হুম, এটি গুরুত্বপূর্ণ। আরেকটা প্রশ্ন দেখো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? তোমরা জানো যে পদ্মা নদীর তীরে অবস্থিত। দেখো যে এই যে পদ্মা নদীটা, পদ্মা নদী তো হচ্ছে যে রাজশাহী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তোমার এই রাজ মানে কুষ্টিয়ার পাশ দিয়ে এসে কিন্তু রাজবাড়ির গোয়ালন্দে কিন্তু মিশে গেছে। বুঝতে পারছো? কুষ্টিয়ার পাশ দিয়ে এসে রাজবাড়ির গোয়ালন্দে যখন মিশে গেছে, ওই যে তুমি জানো যে ঈশ্বরদীর পাবনা, ওটাও কিন্তু খুব কাছাকাছি। ঈশ্বরদীর পাবনাতে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা হচ্ছে ঈশ্বরদী পাবনাতে, তাই না? এটা তো ভাই ঈশ্বরদী পাবনায়। ঈশ্বরদী পাবনা। ঈশ্বরদী পাবনায় যে আহ, ঈশ্বরদী পাবনা,
ঠিক আছে? এই ঈশ্বরদী পাবনায় তো হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর পাশ দিয়ে কিন্তু পদ্মা বয়ে গেছে। এর পাশ দিয়ে পদ্মা। এর পাশ দিয়ে কি বয়ে গেছে ভাইয়া? পদ্মা বয়ে গেছে। পদ্মা বয়ে গেছে। এর পাশ দিয়ে বয়ে গেছে কি? পদ্মা বয়ে গেছে। তাহলে আমরা বলবো কি? এটা হচ্ছে পদ্মা নদী। ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে যে গজনী অবকাশ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? গজনী অবকাশ কেন্দ্র হচ্ছে শেরপুরে। গজনী অবকাশ কেন্দ্র হলো ভাইয়া শেরপুরে অবস্থিত। গজনী অবকাশ কেন্দ্র, এটা বিভিন্ন পরীক্ষায় আসছে, তো তোমাদের ওখানেও আসতে পারে। গজনী অবকাশ কেন্দ্র হচ্ছে শেরপুরে। এর পরের প্রশ্নে দেখো, সম্প্রতি কোন দেশে একটি গুহায় মানুষের হাতের সবচেয়ে প্রাচীন সাবচিত্রের স্টেনসিল মানে সাবচিত্র পাওয়া গেছে? এটা হলো ইন্দোনেশিয়া। মানে এত প্রাচীন এই ছাপচিত্রটি, সেটি পাওয়া গেছে ইন্দোনেশিয়ার একটি গুহায়। ইন্দোনেশিয়ার একটি গুহায় প্রাচীন ছাপচিত্র পাওয়া গেছে। প্রাচীন ছাপচিত্র পাওয়া গেছে কোথায়? ইন্দোনেশিয়ার একটি গুহাতে। ইন্দোনেশিয়ার একটি গুহাতে কি পাওয়া গেছে? প্রাচীন ছাপচিত্র পাওয়া গেছে প্রাচীন মানুষের, তাই না? এর পরের প্রশ্ন দেখি, ওকজি ফিতনা আল হিন্দুস্তান কোন দেশের বাহিনী? ইন্ডিয়ার মধ্যে, হ্যাঁ, কিছু মুসলিম কিছু কিছু গোষ্ঠীর একটা সংস্থা আছে, নাম হচ্ছে প্রগজি ফিতনা আল হিন্দুস্তান। মানে হলো, হিন্দুস্তান মানে তো ভারতকেই বোঝায়, এটা বুঝতে পারছো। তাহলে এই যে এই জায়গাটা প্রগজি ফিতনা আল হিন্দুস্তান কোন দেশের বাহিনী? এটি হলো ভারতের বাহিনী। কোন দেশের বাহিনী? এটি হলো ভারতের বাহিনী। এটি হচ্ছে ভারতের বাহিনী। হিন্দুস্তান মানেই তো হচ্ছে যে ইন্ডিয়া, তো এটা হচ্ছে ভারতের একটি বাহিনী। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আসতে পারে। ফখজি ফিতনা আল হিন্দুস্তান। এরপরের প্রশ্ন দেখি, সম্প্রতি বাংলাদেশ গাজায় শান্তি ও স্থিতিশীলতা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক কোন বাহিনীতে যোগ দিতে চাচ্ছে? তুমি জানো কি না, গাজায় যে বর্বরতা চলছে সেখানে কিন্তু ইন্টারন্যাশনালি আমেরিকার নেতৃত্বে একটি শান্তি ও স্থিতিশীলতা নিরাপত্তা নিশ্চিতে একটা বাহিনী গঠন হতে যাচ্ছে। তার নাম হলো স্টাবিলাইজেশন ফোর্স। মানে সরি, তার নাম হচ্ছে যে, হ্যাঁ, তার সেই বাহিনীর নাম হচ্ছে স্টাবিলাইজেশন ফোর্স। সেখানে বাংলাদেশ হচ্ছে সেনাবাহিনী কিছু সেনা সদস্য পাঠাতে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট। স্টাবিলাইজেশন ফোর্স কোন ফোর্সে বাংলাদেশ সেনাবাহিনী পাঠাতে চায়? বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য পাঠাতে চায়, এটা হচ্ছে স্টাবিলাইজেশন ফোর্স। স্টাবিলাইজেশন ফোর্স। এরপরের প্রশ্নটি দেখো। এরপরের প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান জানিয়েছে? আসলে সম্প্রতি হলো যে সোমালিয়ার পক্ষে বাংলাদেশ দৃঢ় অবস্থান জানিয়েছে। কেন? কারণ সোমালিয়ার একটি পার্ট আছে। সোমালিয়া দেশটার মধ্যে মানে একটি মানে অধীন দেশ, স্বাধীন দেশ বলবো না, মানে সোমালিয়া থেকে আগেই বের হয়ে গেছে। ১৯৯১ সালে সোমালিয়া থেকে বের হয়ে গেছে সোমালিল্যান্ড। কি? সোমালিল্যান্ড। ভালো করে বুঝো, সোমালিল্যান্ড বলতে একটা জায়গা আছে, একটা দেশ এখনো স্বাধীন হয় নাই। সোমালিল্যান্ড। সোমালিল্যান্ড এটিকে সম্প্রতি সম্প্রতি একে মানে কি এটিকে এই সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেয় ইসরায়েল। স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেয়। স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেয়। রাষ্ট্রের ঘোষণা দেয়। ঘোষণা দেয়, ভালো করে বুঝো। ঘোষণা দেয় ইসরায়েল। কে দেয় ভাই? ইসরায়েল। ইসরায়েল। বুঝো, এই ইসরায়েল দেশটি সম্প্রতি এই এই দেখো, সোমালিয়ার একটা অংশ, নাম হলো সোমালিল্যান্ড। সোমালিয়া দেশের একটি অংশ কিন্তু সোমালিল্যান্ড। এই সোমালিল্যান্ড ১৯৯১ সাল থেকেই বিচ্ছিন্ন সোমালিয়া থেকে। এই সোমালিল্যান্ডের মধ্যে একটা মানে বর্তমানে একটা সরকার আছে, কিন্তু ওরা কিন্তু স্বাধীন দেশ নয়। মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, জাতিসংঘ থেকে সোমালিল্যান্ডকে স্বাধীন এখনো বলে নাই। সোমালিল্যান্ড কিন্তু ওই যে তাইওয়ানের মতো, যেমন তাইওয়ান এখনো স্বাধীন নয়, সোমালিল্যান্ডও কিন্তু স্বাধীন নয়। সোমালিল্যান্ড কিন্তু হচ্ছে তোমার সোমালিয়া অঞ্চলের মধ্যে অন্তর্গত। এই কারণে সম্প্রতি এই যে ইসরায়েল, সে বলেছে যে সোমালিল্যান্ড সোমালিয়া থেকে স্বাধীন এবং একে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলাম। তখন সোমালিয়া গোটা পৃথিবী জুড়ে ইসলামী যে দেশগুলো তাদেরকে জানায় যে সোমালিল্যান্ড তো আমার অংশ, এটিকে নতুন করে কেন এই ইসরায়েল ওকে স্বাধীনতা মানে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিল। তখন বাংলাদেশ সরকার এই রিসেন্টলি
তারা বলেছে যে আমরা সোমালিয়ার পাশে থাকব। সোমালিয়ার সার্বভৌমত্বের পাশে আমরা আছি। কারণ আমরা সোমালিয়া যেকোনো ধরনের সংকটে পড়লে আমরা তার সাথে আছি। তো আমার মনে হয় যে এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এটুকু মনে হয় বুঝতে পেরেছ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ২২৩ বছরের পুরনো মোগল আমলের স্থাপত্য কলার অনন্য নিদর্শন ইমামবাড়া। এটা খুব ইম্পর্টেন্ট। ইমামবাড়া ২২৩ বছরের কিন্তু পুরনো নিদর্শন, খুব ইম্পর্টেন্ট। ২২৩ বছরের পুরনো মোগল আমলের স্থাপত্য কলার অনন্য নিদর্শন নাম হলো যে ইমামবাড়া। এটি কোন জেলায় অবস্থিত? এটি কিন্তু যশোরে অবস্থিত। এটি হচ্ছে যশোরে অবস্থিত। এটি কোথায়? এটি হচ্ছে যে যশোরে অবস্থিত। বুঝতে পারছো? ভবদহ বিল যশোর। ইম্পর্টেন্ট। এই যশোরে কিন্তু আছে ভবদহ বিল। কি বিল আছে এখানে? ভব ভবদহ বিল। যশোরে কিন্তু আছে ভাইয়া ভবদহ বিল। ভবদহ বিল কোথায় আছে? যশোরে আছে। খুব ইম্পর্টেন্ট। এরপরের প্রশ্নটি দেখো। দেখি এটির উত্তর কেউ তোমরা দিতে পারো কিনা? এই প্রশ্নটার উত্তর করো তো। এই প্রশ্নটির উত্তর করো। ইমামবাড়া যশোরে, ভবদহ বিল কিন্তু যশোরে, খুলনায় না। একজন বলছে খুলনায়। দেখি এটার উত্তর কেউ করতে পারো কিনা। ইউনেস্কো তালিকাভুক্ত প্রাচীন ঐতিহ্যের ধ্বংসাবশেষের জন্য পরিচিত পালমিরা শহর কোন দেশে অবস্থিত? এই পালমিরা শহর কোথায়? এই খুলনায় হবে না মুন্নি। পালমিরা শহর কোথায় অবস্থিত বলো দেখি। পালমিরা শহরটি হলো সিরিয়ায় অবস্থিত রে ভাই। দেখো, পালমিরা শহরটি হচ্ছে যে সিরিয়ায় অবস্থিত। সিরিয়া। পালমিরা শহর হচ্ছে সিরিয়ায় অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষায় যদি আসে ভুল করা যাবে না কিন্তু। পালমিরা শহর কিন্তু সিরিয়াতে অবস্থিত। এরপরে দেখো শেষ প্রশ্ন। এর মাধ্যমে আমরা আজকে ক্লাসটি সমাপ্ত করব। তো দেখি যে এইটার উত্তর কারা কারা দিতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটিও এবার আসতে পারে। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। দেখি যে কে কে এটির উত্তর করতে পারে। আরেকটি বিষয় হলো যে এর মাধ্যমে যেহেতু শেষ করব, আমি লাস্ট কথা বলি। সবাই সাধারণ জ্ঞানে ভালো করবা, এটা আমি অবশ্যই আহ, কি বলে আশাবাদী। আপাতত তোমরা হচ্ছে যে সাধারণ জ্ঞানের যা যা পড়িয়েছি একবার ঝলক মেরে যাও। বিগত বছরের প্রশ্নগুলো একটু না দেখা থাকলে দেখে নাও। কারণ বিগত বছরের প্রশ্নগুলো থেকে কিন্তু অনেকবার রিপিট হয়। সো মাথা ঠান্ডা রাখো। সবার জন্য সেই শুভকামনা দোয়া থাকবে। এবং ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও। এবং একটা জিনিস মনে করবা যে সৃষ্টিকর্তা কিন্তু সবার জন্য ভালো কিছুই রাখছেন। উনি উত্তম প্ল্যানার। হ্যাঁ, উনি হচ্ছে যে উত্তম পরিকল্পনাকারী। কাকে দিয়ে কি করাবেন সৃষ্টিকর্তাই জানেন। বাট আমাদের পরিশ্রম, আমাদের চেষ্টা কিন্তু চালায় যেতে হবে। তো সেটি করবা। সবার জন্য শুভকামনা থাকবে এবং সবার পরীক্ষা ভালো হোক আমি চাই। এবং আমি মনে করি আমি যা যা পড়িয়েছি ইনশাল্লাহ এর ভেতর থেকেই ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? আর এটি দেখো লাস্ট যে প্রশ্ন, সেটি হচ্ছে সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। তাহলে কি কে কে? একটা হলো যে সৌদি আরব, সৌদি সৌদি আরব, তারপরে পাকিস্তান, পাকিস্তান আর তুরস্ক, এই তিনটা দেশ মিলে প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে। পাকিস্তান আর একটা হলো তুরস্ক। পাকিস্তান আর একটা হচ্ছে তুরস্ক। ঠিক আছে? এই তিনটা দেশ মিলে, পাকিস্তান এবং এই তিনটা দেশ মিলে কিন্তু হচ্ছে কি হতে যাচ্ছে বলতো? চুক্তি হতে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এই প্রশ্নটা বুঝলাম। তুরস্ক এটার উত্তর হবে। সম্প্রতি সৌদি আরব, এটা কিন্তু আরব, সৌদি আরব, সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে কোন দেশ? যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। তাহলে আহ, সবার সাথে দেখা হবে। যদি বেঁচে থাকি কোথাও না কোথাও দেখা হবেই, তাই না? তো আমাকে তো তোমাদেরকে আমার মনে থাকবে। নিশ্চয়ই আমাকেও হয়তো তোমাদের কারো মনে থাকবে, থাকবে না। এনিওয়ে, এই ব্যাচটি তোমাদের সবার জন্য অনেক শুভকামনা, দোয়া। তোমরা সবাই ভালো পরীক্ষা দাও। ক্লাসে তো বোধহয় আর তোমাদের সাথে যারা আমিও চাই না মানে দেখা হবে কেন? তোমাদের যেন সবার চান্স হয়। চান্স পাওয়ার পর দেখা হবে ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য এবং সবার চান্স নিশ্চিত হোক।
এই দোয়া করে, এই কামনা করে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবার জন্য